মানুষ কিভাবে যে প্রেম করে আমার বোঝে আসে না। আমার তো মেয়েদের সাথে কথা বলতেই লজ্জা লাগে। মেয়েদের সামনে যেতেই হাঁটু কাঁপাকাঁপি শুরু করে দেয়। আমার যেই কয়টা বন্ধু আছে সেই কয়টাই প্রেম করে। আমার দ্বারা প্রেম হবে না জানি, আর প্রেম হবে কিভাবে? না আছে চেহারা, না আছে টাকা পয়সা। বন্ধুদের প্রায় সবারই বাইক আছে, আমার কিছুই নেই, একটা সাইকেলও নেই। আসেন পরিচয় হয়ে নেই। আমি আকাশ আহমেদ নীল, মা বাবার একমাত্র সন্তান। মা বাবার সম্পর্কে কি আর বলবো, দুজনেই চাকরিজীবী। এইবার অনার্স দ্বিতীয় বর্ষে আমি। ক্রাশ বলতে একটা মেয়ে আছে, দেখতে অনেক সুন্দর। তার সামনে যাবার সাহস হয় না, কথা বলা তো দূরের কথা। চুপচাপ বসে আছি, তখন বন্ধুরা একে একে এসে পাশে বসলো। ওদের সাথেই কথা বলছি, তখন পিয়ন এসে বলল প্রিন্সিপাল নাকি ডাকছে। তাই উঠে প্রিন্সিপালের রুমে পারমিশন নিয়ে ঢুকলাম। জি স্যার, বলুন। গত 2 মাসের ফিস বাকি আছে, কখন ফিস দিবা? এমন চলতে থাকলে কিন্তু তোমাকে কলেজ থেকে বের করে দিব। তোমাকে এর আগে 2বার বলা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত টাকা জমা দিতে পারোনি। তুমি যদি বেতন দিয়ে নাই পড়তে পারবা, তাহলে আমাদের কলেজে ভর্তি হয়েছো কেন? সরকারি কলেজে ভর্তি হতে, অথবা নর্মাল কোনো কলেজে ভর্তি হতে। স্যার, আমাকে সময় দেন, আমি আর কয়েকদিনের মধ্যেই ফিস দিয়ে দিব। এই মাস পার হলেই 3 মাসের ফিস বকেয়া হয়ে যাবে। তোমার বাবার নাম্বার দাও। জি। স্যারকে আব্বুর নাম্বার দিলাম, উনি ফোন দিলেন। আব্বু ফোন রিসিভ করতেই আসসালামু আলাইকুম। স্যার, আমি আপনার ছেলের কলেজের প্রিন্সিপাল বলছিলাম। আমি কাজে ব্যস্ত আছি। আপনি যা বলার ওর আম্মুকে বলেন। আপনার সাথে কথা বলতে পারছি না স্যার। এখন গুরুত্বপূর্ণ একটা মিটিংয়ে আছি। মনে হয় আব্বু ফোন কেটে দিয়েছে, কারণ স্যার আমার দিকে তাকিয়ে আছে। একটু তাকিয়ে থেকে বলল, তোমার আব্বুর নাম্বার দাও। জি। আম্মুর নাম্বার স্যারকে দিলাম। স্যার নাম্বার নিয়ে আম্মুকে ফোন দিল। ফোন রিসিভ করতেই, আসসালামু আলাইকুম ম্যাম। আমি আপনার ছেলের কলেজের প্রিন্সিপাল বলছিলাম। আপনি ওর আব্বুকে ফোন দেন, আমি একটা মিটিংয়ে বিজি আছি। আম্মু ফোন কেটে দিতেই স্যার আমার দিকে তাকিয়ে আছে। স্যার কখনো ঠিক মতো তাদের সাথে কথা বলেছি কি না আমি নিজেও জানি না। আপনি কিভাবে তাদের সাথে কথা বলবেন? তাদের ভুলের কারণে আমি আজ পৃথিবীতে। না পেয়েছি কখনো তাদের আদর, না পেয়েছি ভালোবাসা, না পেয়েছি স্নেহ। এতদিন আমার দাদু ছিল, উনি দেখাশোনা করেছে এবং আমার খরচ দিয়েছে। 3 মাস আগে উনি মারা যাওয়ার সাথে সাথে আমার সব কিছু তছনছ হয়ে গেছে। আমার সব কিছু থেকেও নেই। আমি কেমন আছি, কোথায় আছি, তারা কখনো খোঁজই নেয় না। আমার খরচ বহন করবে, এটা তো অনেক দূরের কথা। স্যার, আপনি পারমিশন দিলে আমি যেতে পারি, আর টিসিতে দিবেন, আমি কলেজ থেকে চলে যাব। তুমি যাও, তোমার বিষয়টা আমি পরে দেখছি। জি। প্রিন্সিপালের রুম থেকে বেরিয়ে এসে এক জায়গায় বসলাম। মনটা বড্ড বেশি খারাপ, কি করব বুঝতে পারছি না। এই কলেজের থেকে বেরিয়ে যেতে হবে জানি, বেতন দিতে না পারলে তো আর রাখবে না। চোখ দুটো ঝাপসা হয়ে গেছে, কাঁধে কেউ হাত রাখলো। তাড়াতাড়ি চোখ মুছে পেছনে মাথা ঘোরাতেই ভয় পেয়ে সরতে গিয়ে নিচে পড়ে গেছি। কি হয়েছে, এমনভাবে ভয় পাচ্ছেন কেন? না, কিছু না। উঠে ঠিকঠাক হয়ে বসে বললাম, জি, কিছু কি বলবেন? এখানে বসে থাকতে দেখে এলাম। এখানে আমরা বন্ধুরা বসে থাকি, জানেন না? সরি, আমি জানতাম না, জানলে কখনই বসতাম না। সে ঠিক আছে, কিন্তু এমনভাবে ভয় পাচ্ছেন কেন? আমাকে ভূত মনে হচ্ছে, না বাঘ না সিংহ? কোনোটাই না। আচ্ছা সরি। উঠে আসতে যাব তখন আমার গেঞ্জি টেনে ধরেছে। আমি কি কিছু করেছি? এমনভাবে ধরেছেন কেন? আগে জবাব দেন, তারপর এখান থেকে যান, না হলে এখান থেকে যেতে দেব না। মেয়ে মানুষ দেখে ভয় পায়, তাই আপনাকে দেখে এমন ভয় পেয়েছিলাম। আমার কথা শুনে মেয়েটা হাসতে লাগলো। কেন? মেয়েরা আবার আপনার কি করলো? মেয়েদের এমনভাবে ভয় পাওয়ার কি আছে? জানি না, এখন আপনি ছাড়েন না প্লিজ। গেঞ্জি ছেড়ে দিতেই দ্রুত দ্রুত হেঁটে চলে আসি বন্ধুদের কাছে। যারা, ছেলেটা কে রে? কার সাথে কথা বলছিলি? আমি চিনি না, দেখলাম এখানে এসে বসলো, কাঁধে হাত রাখতেই ভয় পেয়ে পড়ে গেল। জিজ্ঞেস করলাম কেন এমন করলো, তো বলছে আমাকে ভয় পেয়ে এমনভাবে পড়েছে। মেয়েদের দেখে নাকি ভয় পাই, কি একটা অবস্থা! ও আচ্ছা, ছেলেটা দেখতে শুনতে ভালোই আছে। তা আছে কিছুটা, তুই যতটা বলছিস ততটাও নেই। ওই ছেলের থেকে আমাদের কলেজে অনেক সুন্দর সুন্দর ছেলে আছে, যারে প্রথম দেখাতেই ভালো লেগে যায়। হুম, তা ঠিক বলেছিস।
সবাই নিজ নিজ গার্লফ্রেন্ডকে নিয়েই বসে আছে, আর আমি সিঙ্গেল ওদের কাণ্ড কারখানা দেখছি। কিরে ভাই, একা বসে বসে কি করছিস? ওদের সব প্রেম দেখছি। তোর গার্লফ্রেন্ড কোথায় আছে? তুই দেরি করে কলেজে আসলি যে? এসেছিল বাসায় আর চলে গেল। তোর কি অবস্থা? এদিকে কোথায় গেছিলি? একটু প্রিন্সিপাল স্যারের রুমে গিয়েছিলাম। কবে যে পড়াশোনা শেষ করে একটা চাকরি পাবো, কবে যে লাইফটা সুন্দর হবে আল্লাহ ভালো জানেন। চাকরি পাবি কি পাবি না তার গ্যারান্টি আছে? বর্তমান সময়ে চাকরি পাওয়া বড়ই মুশকিল ভাই। চাকরির বাজারে চাকরির মূল্য অনেক। দুজনে কথা বলতে বলতে ক্লাসের সময় হতেই ক্লাসে চলে এলাম। টিফিন পিরিয়ডে বসে আছি, তখন পিয়ন এসে বলল প্রিন্সিপাল স্যার ডেকেছে, তাই আবারও এলাম। কলেজ থেকে বেরিয়ে যেতে হবে, বেশ ভালোভাবে অনুভব করতে পারছি। জি স্যার, বলেন। তুমি অনেক ভালো একজন স্টুডেন্ট, কিন্তু আমাদের কলেজ চলে বেতন ভিত্তিক, সেটা জানো তো? মনে মনে বললাম, ঘুরিয়ে ফিরে না বলে সোজাসুজি বলে দিলেই হয় কলেজ থেকে বেরিয়ে যেতে হবে। জি স্যার, বলেন। তোমাকে কলেজ থেকে চলে যেতে হতো, কিন্তু আমাদের কলেজ ফান্ড থেকে তোমার খরচ বহন করব। তোমার কলেজের সমস্ত খরচ বহন করবে কলেজ। তোমার মতো ভালো স্টুডেন্ট এই কলেজ হাতছাড়া করতে চায় না। তোমার মতো ছাত্র থাকলে আমাদের এবং আমাদের কলেজ নাম উজ্জ্বল হবে। খুশির ঠেলায় চোখের কোণে পানি চলে এসেছে। আমি তো ভাবছিলাম আমার আর পড়াশোনা করা হবে না। আপনাদের ধন্যবাদ স্যার। সবার জন্য এমন করা হয় না, আর আমাদের কলেজ তো গরিবের ছেলেমেয়ে পড়াশোনা করে না, সেটা জানো। এই প্রথম তোমার জন্য আমাদের কলেজ এমন করছে। মেইন কথা, তোমার মতো ছাত্র হাতছাড়া করতে চাই না। জি স্যার, আমি আমার পুরোটা দিয়ে চেষ্টা করব যেন ভালো কিছু করতে পারি। তোমার উপর আমাদের বিশ্বাস আছে। আচ্ছা, এখন তুমি যেতে পারো। জি স্যার। খুশির ঠেলায় নাচতে নাচতে বেরিয়ে এলাম। এসে এক জায়গায় বসে আছি আর সব কিছু ভাবছি। আল্লাহ কেন যে জমিনে পাঠিয়েছে উনি ভালো জানেন। শুধু কষ্ট আর কষ্ট, যেদিকে তাকাই সেদিকেই কষ্ট। একটু বসে থেকে আবারও ক্লাস শেষ করে বাসায়। কোথাও কিছু একটা করতে পারলে ভালো হতো। কোচিং বা প্রাইভেট পড়তে পারলে বেশি ভালো হতো। তাহলে হাতে কিছু টাকা থাকতো। টাকা পয়সা কিছুই নেই। তাদের ফোন দিলেও রিসিভ করে না। একটাবার ফোন দিব, দেখি কি বলছে। আব্বুকে ফোন দিলাম, কয়েকবার রিং হওয়ার পর রিসিভ করলো। আসসালামু আলাইকুম আব্বু। ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে, ফোন দিয়েছো কেন? এমন কথা শুনে আর কিছু বলার সাহস হলো না। না, কিছু না। এমন মেয়েদের মতো ন্যাকামি না করে বলো কি হয়েছে। সকালে প্রিন্সিপাল ফোন দিয়েছিল কেন? কলেজের বেতন বকেয়া ছিল, তাই ফোন দিয়েছিল। তোমার আর কিছু বলার আছে? কিছু টাকা লাগতো, যদি টাকা দিতেন। কেন, তুমি ইনকাম করতে পারো না? তুমি তোমার খরচ চালাতে পারো না? জি, আমি কাজ করছি, কিন্তু আমি তোমার নাম্বারে 10,000 টাকা পাঠিয়ে দিচ্ছি, আর ফোন দিবা না। এইবারের মতো 10,000 টাকা দিলাম, তুমি তোমার রাস্তা খুঁজে নাও। আমার একটা সংসার আছে, আমাকে এদিকে দেখতে হয়। জি আব্বু। ফোন কেটে দিল। এটা দিয়ে আমাকে কিছু একটা শুরু করতে হবে, কোনো কাজ বা কোনো ব্যবসা শুরু করতে হবে। আচ্ছা, আম্মুকে ফোন দিব, দেখি সে কি বলে। আজকে না হয় নির্লজ্জ হয়ে গেলাম। উফ, আমি তো নির্লজ্জই। আম্মুকে ফোন দিলাম, প্রথমবার রিসিভ করলো না, দ্বিতীয়বার রিসিভ করলো। কি হয়েছে, ফোন দিয়েছো কেন? আর সকালে প্রিন্সিপাল ফোন দিয়েছিল কেন? কলেজের বকেয়া বেতন রয়েছিল, তাই। তোমাকে প্রাইভেট কলেজে কে পড়তে বলেছিল? সরকারি কলেজ ছিল না? নর্মাল কলেজ ছিল না? ছিল, কিন্তু কিন্তু কি? তুমি আমাকে আর কখনো ফোন দিবা না। আমার হাজব্যান্ড জানলে আমাকে বকা দিবে, আমার সাথে খারাপ ব্যবহার করবে। তোমার জন্য আমি বকা খেতে পারবো না। আজকের পর থেকে আমাকে কখনো ফোন দিবা না। জি ঠিক আছে। তোমার অ্যাকাউন্টে আমি টাকা পাঠিয়ে দিচ্ছি। আজকের পর থেকে আর কখনো আমাকে ফোন দিবা না। বিকাশ নাম্বার দিয়ে দাও। জি, এটাই বিকাশ নাম্বার। অ্যাকাউন্টে 7,000 টাকা ঢুকলো। বাহ, আজকে মনে হচ্ছে আমার কপাল ভালো আছে। কোনো কিছু তো আমাকে করা লাগবে, না হলে এই সমাজে বেঁচে থাকা বড় মুশকিল হয়ে যাবে। এই টাকা দিয়ে কি হবে? না কোনো ব্যবসা, না কিছু করা যাবে। কোনো কাজ খুঁজে বের করতে হবে। এমন চুপচাপ বসে থাকলে চলবে না। বের হলাম কলেজে কাজের খোঁজে। শুধু শুধু এমনভাবে টাকা বসে বসে খেলে আমার চলবে না। টাকাগুলো উঠিয়ে জমা রাখি। বাসা থেকে বেরিয়ে চলে আসি বাইরে। কোচিং করাতে পারলে বেশি ভালো ভালো হতো। মিনিট কিনে তারপর প্রতিটা কোচিং সেন্টারে ফোন দিয়ে জিজ্ঞেস করি তাদের কোনো শিক্ষক লাগবে কিনা। যেই ভাবা সেই কাজ। আমি মিনিট নিয়ে ফোন দেওয়া শুরু করলাম, কিন্তু সবার একই কথা, লাগবে না। আমাদের শহরে এতগুলো কোচিং সেন্টার আছে জানাই ছিল না।
এটাই শেষ দেখা। যাক, কি বলে। ফোন দিলাম কয়েকবার, রিং হওয়ার পর রিসিভ করলো, কিন্তু ওখানেও হলো না। আমার ফ্রি টাইমে কি কাজ করতে পারি, ওভার টাইমে কি কাজ হতে পারে, একটু ভেবে দেখি কি করা যায়। এমন কোনো কাজ হতে পারে? উফ, পাগল হয়ে যাওয়া লাগবে দেখছি। কিরে এখানে দাঁড়িয়ে আছিস কেন? কিছু কি হয়েছে? না, কিছু হয়নি, এমনিতেই দাঁড়িয়ে আছি। তুই এইদিকে কি করিস? এমনি এলাম। কোনো সমস্যা হয়েছে? ইদানিং তোকে কেমন চিন্তিত দেখাচ্ছে। না রে, তেমন কিছু না, একটা কাজ করছি এই আর কি। যা ছিল প্রায় সব টাকা শেষ। কোচিং সেন্টারগুলোতে ফোন দিয়ে দেখছিলাম যে তাদের শিক্ষক লাগবে কিনা, কিন্তু কোথাও হলো না। পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম কোনো জব করতে হবে। নাজিমের বাবার রিসোর্টে গিয়ে দেখতে পারিস। নাজিম বলেছিল যে ওর বাবার রিসোর্টে কয়েকজন লোক লাগবে। কি বলিস? আগে বলবি তো, আমি এখনই ওর বাবার সাথে কথা বলবো। চল তুই আমার সাথে, যদি কাজটা হয়ে যায় তাহলে তোর জন্য ট্রিট আছে। এমনিতেই তোর কাছে টাকা পয়সা নেই, আবার তুই ট্রিট দিবি? আচ্ছা চল, দেখা যাক কি হয়। দুজনে ওর বাইকে উঠে চলে আসি নাজিমের বাবার রিসোর্টে। দেখি নাজিমের বাবা নেই, ওনার ম্যানেজার আছে। ম্যানেজারকে জিজ্ঞেস করতেই বলে ভিতরে আছে। তাই আমরা ভিতরে এলাম। আসসালামু আলাইকুম আঙ্কেল। নাজিমের বাবা আমাকে না চিনলেও তুহিনকে ভালো করেই চেনে। তোমরা কি মনে করে সব কিছু ঠিকঠাক আছে তো? জি আলহামদুলিল্লাহ, সব ভালো। আঙ্কেল, আপনার রিসোর্টে কোনো কাজ আছে? কার জন্য তোমরা কাজ করছো? আমার জন্য পার্ট টাইম কোনো কাজ আছে? যদি থেকে থাকে তাহলে একটা কাজ দেন, বড্ড প্রয়োজন। কেন, তোমার আব্বু আম্মু কি তোমাকে বাসা থেকে বের করে দিয়েছে? আরে, রাগ করে হয়তো বা বের করেছে। বাসায় যাও, দেখবা ঠিক হয়ে গেছে। তাদের উপর রাগ করলে কি চলে? না, তেমন না আঙ্কেল। যদি কাজটা দিতেন তাহলে অনেক ভালো হয়। যদি পার্ট টাইম কোনো কাজ থাকে তবেই, কারণ আমার কলেজ আছে। দেওয়া যায়, কিন্তু তোমার এত প্রয়োজন কেন বুঝলাম না। ধন্যবাদ আঙ্কেল, সময় হলে কোনো একদিন বলবো। তবে আমি একা, আমার বাবাও নেই, এতিম বলতে পারেন। ও আচ্ছা, তুমি ম্যানেজারের কাছে যাও, আমি ফোন দিয়ে বলে দিচ্ছি। জি আঙ্কেল। ওখান থেকে ম্যানেজার স্যারের কাছে এলাম। উনি আগামীকাল থেকে আসতে বলল, আর বলল 3 দিন একটু ট্রেনিং নেবেন। সেই যাই হোক, একটা পার্ট টাইম জব তো হলো। কিরে, এখন তো ট্রিট দিবি নাকি? দিব যখন বলেছি তখন চল একটা ফাস্ট ফুডের দোকানে, বড় কোনো রেস্টুরেন্টে যাবার কথা বলিস না ভাই, জানিসই তো আমার অবস্থা। আচ্ছা, তুই যা খাওয়াবি খাওয়াস। চল। তুহিনের বাইকের পেছনে উঠে লেকের পাড়ে এলাম। একটা ফাস্ট ফুডের দোকানে এসে 2টা বার্গার অর্ডার দিয়ে বসলাম। বুঝতে পারছি, তোর দাদু মারা যাওয়ার পর থেকে অনেক অসুবিধায় আছিস। তোর দাদু টাকা পেত কোথায়? আর তার কোথা তার কোথা থেকে টাকা আসতো? সম্ভবত তার পেনশনের টাকা পেত, তাও বলতে পারবো না কোথায় পেত। জিজ্ঞেস করিসনি? করেছিলাম, বলছিল যে পেনশনের টাকা পেত। সে যাই হোক, এখন থেকে আমাকে আমারটা দেখতে হবে। দুজনে কথা বলতে বলতে বার্গার এলো। খেতে খেতে বললাম, আজকে যে কোথায় ঘুরতে যাসনি? শাবনাম একটু অসুস্থ, একটা গার্লফ্রেন্ড বানা ভাই। এমনভাবে আর কতদিন? কেন মজা করিস আমার সাথে? টাকা ছাড়া নারী, বাইক ছাড়া নারী অসম্ভব। তুই যে তোর গার্লফ্রেন্ড নিয়ে ঘুরিস, কত টাকা খরচ হয়? এক এক দিন এক এক রকম। গার্লফ্রেন্ডের পালা আর হাতির পালা সমান কথা। তাই এসবের ভিতরে না যাওয়াই ভালো। ভালো না? বল যে কেউ তোকে পাত্তা দেয় না। ওই হলো, তোর কাছে এর বার্গার কেমন লাগলো জানি না, কিন্তু আমার কাছে বেশ ভালোই লাগে। ভালোই তো। কম দামে এত সুন্দর কিছু পাওয়া যায়। আসলে ভাই, গার্লফ্রেন্ড থাকলে এগুলো খেতেই চায় না। বড় বড় রেস্টুরেন্টে নিয়ে যাওয়ার লাগবে। আর বাপের টাকা পয়সার অভাব আছে নাকি? খরচ যেমন করি তেমনও হোটেলে গিয়ে প্রতিশোধ উঠিয়ে নিই। বুঝলাম। আচ্ছা তুই চলে যা, আমি নামাজ পড়তে যাব। তুই তো নামাজ পড়িস না জানি। এখনো বয়স হয়নি, যখন নামাজ পড়ার বয়স হবে তখন পড়ব। মানুষের মৃত্যুর বয়স আছে রে পাগলা। সে যাই হোক, তোকে জ্ঞান দেওয়াই হবে। আচ্ছা যা তাহলে, আমি নামাজ পড়ে বাসায় চলে যাব। ওকে, আবার পরে দেখা হবে, কথা হবে। তুহিন চলে গেল। উঠে বিল দিয়ে নামাজ পড়ে বাসায়। পরের দিন রিসোর্টে এলাম। 3 দিন ট্রেনিং নিলাম। ট্রেনিং শেষ করে আমার কাজ শুরু। কয়েক মাস কেটে গেল। এর ভিতরে আমার 2য় বছর শেষ হয়েছে এবং ছুটি শেষে আমার কলেজও খুলে গেছে। কলেজে যাওয়া এবং বিকেল থেকে রাত পর্যন্ত ওভারটাইম জব। যদিও সব কিছু সামলানো কঠিন হয়ে যাচ্ছে, ঠিকমতো ঘুমাতে পারছি না। পড়াশোনাতেও ব্যাঘাত করছে, কিন্তু যেমনভাবেই হোক আমাকে সব কিছুই মেনটেন করতে হবে। হাই। হ্যালো, কেমন আছেন? এই তো ভালো, তোমাদের কি অবস্থা?
এই তো ভালো। কিছু কি বলতেন? এটা আপনাদের ফ্রেন্ড হয় তাই না? জি জি, কি হয়েছে? আকাশ কি কিছু করেছে? আরে না, এত ঘাবড়ানোর কিছু নেই, ঘুরে ঘুরে শুধু দেখে তাই এলাম। দেখেন আপু, আপনি মিথ্যা বলবেন না। আমি কখন এমন করলাম? আপনি তো আমার দিকে ঘুরে ঘুরে দেখেন। কেন এমন ভাবে দেখে সেটাই জিজ্ঞেস করতে এলাম। আপনি জানলেন কিভাবে আমি আপনার দিকে ঘুরে ঘুরে দেখি? তার মানে আপনিও আমার দিকে ঘুরে ঘুরে দেখেন? না, আমি আপনার দিকে দেখি না। প্লিজ শুধু শুধু মিথ্যা বলবেন না। আচ্ছা, আমি মিথ্যে বলছি? আমি এখানে এমনি এমনি এসেছি। কেন অস্বীকার করছিস? স্বীকার করে নিতে সমস্যা কোথায়? আর দেখতেই পারিস, তাই না? ঠিকই তো, স্বীকার করে নিতে সমস্যা কোথায়? সাহস আছে যে স্বীকার করবে? না, তোর এমনভাবে তাকানো উচিত হয়নি। আকাশ, তুই কি বামুন হয়ে চাঁদ ধরতে চাস? মুস্তাফিজ, এসব কেমন কথা? তুই এমনভাবে বলতে পারিস না। হ্যাঁ, গরিবদের গরিব বললেও সমস্যা। ওর কি যোগ্যতা আছে যে ভাইস প্রিন্সিপালের মেয়ের দিকে তাকায়? না বড় লোকের মেয়ে পটিয়ে বড় লোক হতে চায়? তুই কি এখন বেশি বেশি বলছিস না? তোর এমনভাবে অপমান করার তো আমি কারণ দেখি না। ওর প্রতি তোর এত দরদ কেন আমি বুঝি না। আকাশ আমাদের বন্ধু। আকাশের উপর তোর রাগ কিসের বলবি? তোর তো কিছু করেনি। এইসব কি হচ্ছে? কিছুই তো বুঝলাম না। আপনার বুঝে কাজ নেই। আপনি দয়া করে যান প্লিজ। থাক, তোদের ঝগড়া করার প্রয়োজন নেই। ওখান থেকে এসে এক জায়গায় চুপচাপ বসে থাকলাম। আমার বন্ধুদের ভিতরে কত রকমের বন্ধু, যদিও তুহিন শুধু আমার ভালো বন্ধু। নাজিম, মুস্তাফিজ, মনিরা এরা তুহিনের ভালো বন্ধু, আমার নয়। ওরা আবার একটু বড়লোক বেশি, অহংকারীও বেশি। কেন জানি আমাকে তারা সহ্য করতেই পারে না। পাশে কেউ বসেছে, মাথা উঁচু করে দেখি ওই মেয়েটা। আমাকে এমনভাবে নিচু দেখানোর কি এতটাই প্রয়োজন ছিল? আমি বুঝতে পারিনি এমন কিছু হবে। ওনারা সবাই আপনার বন্ধু না? সবাই না, কয়েকজন শুধু নামে। আমি তো আপনার কিছু করিনি, তাহলে এমনভাবে অপমান করলেন কেন? আমি আপনাকে কিছু বলতাম, আপনি প্রতিশোধ নিতেন, কিছু মনে হতো না। কিন্তু আপনি কাজটা মোটেও ঠিক করেননি। খোদার কসম, আমি জানতাম না এমন কিছু হবে। প্লিজ আপনি আমাকে মাফ করেন। মেনে নিলাম যে না বুঝে এমন করেছেন, ঠিক আছে, আমি কিছু মনে করলাম না। এবার আপনি ওঠেন আর আমাকে একা থাকতে দিন। মন খারাপ? তার জন্য সরি। সিরিয়াসলি আমি বুঝিনি। ইটস ওকে, আপনি আমাকে একটু একা থাকতে দিলেই হবে। দয়া করে যদি একটু যান তাহলে ভালো হয়। ওকে, এত অনুরোধ করতে হবে না। মেয়েটা উঠে চলে গেল। উনি আবার হঠাৎ করে কেন বাস দিতে এলো জানি না। এমনিতে চারদিক থেকে বাস খাচ্ছে, আবার এটা কোথা থেকে বাস নিয়ে হাজির। একটু বসে থেকে ক্লাসে, ক্লাস থেকে বাসায়, বাসা থেকে রিসোর্টে। ওরে বাবা, আজকেও দেখি বিয়ের ইভেন্ট আছে। ওহ, এখন তো আবার বিয়ের মৌসুম শুরু হয়েছে। আজকে আবার অনেক রাত হয়ে যাবে বাসায় ফিরতে। এইসব ভেবে কাজ নেই। এই আকাশ শোনো, জি আঙ্কেল, বলেন। আজকে যেন কোনো কমপ্লেন না শুনি। আজকে বড় একজন বিজনেসম্যানের মেয়ের বিয়ে, দুজনেই বড় বিজনেসম্যান। কোনো প্রকার কমপ্লেন না আসে, না হলে আমার মান ইজ্জত থাকবে না। জি, বুঝতে পেরেছি। আঙ্কেল চলে গেল। বুঝলাম না আমাকে এইসব কেন বলল। আমি আবার কখন কি করেছি ভাই? আমি কি সবার চোখের বিষ নাকি? বেশ সুন্দর আয়োজন চলছে, আমি আমার ডিউটি করছি। লোকজন আসা শুরু করেছে। সবার গাড়ি গেট আপ দেখেই বোঝা যাচ্ছে যে সবাই বড়লোক আছে। এমন টাকা পয়সাও হবে না, এমনভাবে বিয়েও হবে না। আর বর্তমানে স্বর্ণের যে দাম, ভাগ্যে বিয়েই নেই। রাতে ম্যানেজার বর আর কনের রুমে ড্রিঙ্কস আর ফলমূল দিয়ে পাঠিয়েছে। এই জবের জন্য যার কত কি করতে হবে আল্লাহ মালুম। তারা বাসর করবে না এই সব ছাইপাশ খাবে? এখনও বিয়ে হয়নি, তার আগেই সব কিছু রেডি করে রাখতে হচ্ছে। রুমের সামনে আসতেই মাথায় কেউ যেন আঘাত করলো। চোখে সরিষা ফুল দেখতে লাগলাম। চোখ খুলতেই আকাশ থেকে পড়ছি। এইসব লোকজনকে কারা এইসব? আমি বেরি কি করছি? পাশে তাকিয়ে দেখি একটা মেয়ে শুয়ে আছে। এইসব কি? হবু যে বর আমার দিকে অগ্নিশীতে তাকিয়ে আছে, কোণে ঘুমিয়ে আছে। মেয়েটার শরীরে মোচড় দিয়ে ঘুম থেকে উঠল। নাম শুনেছিলাম নৌসিন, এক পলক দেখেছিলাম মেয়েটা অনেক সুন্দর। এখন সে আমার পাশে শুয়ে আছে। এই, কে আপনি? এ বেডে কি করছেন? ছি 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 ছি, শেষ পর্যন্ত একটা স্টাফের সাথে তুমি বেডে শুয়ে আছো? তোমার এতটা অধঃপতন কিভাবে হলো? আমিও তো কিছু বুঝতে পারছি না। এই স্টাফ এ বেডে কিভাবে এলো? শুরু হয়েছে কনে পক্ষে আর বরপক্ষের ভিতরে কথা কাটাকাটি। আমার মাথা এখনও টনটন করে ব্যথা করছে। এমন একটা অবস্থা হলো যে মারামারি লেগে যাবার মতো অবস্থা।
উঠতে যাব তখন এই ছেলে পালাচ্ছ কোথায়? দেখুন আমি কিছু জানি না, আমার মাথার উপর কেউ আঘাত করলো, আমি নিচে পড়ে গেলাম, তারপর এখানে নিজেকে পেয়েছি। বিশ্বাস করেন আমি কিছু জানি না। বললাম না এর মেয়ের চরিত্র ভালো না। তোমাকে বহুবার বারণ করেছি, কিন্তু তুমি বিশ্বাস করনি। এখন নিজে চোখে দেখলে বড় আব্বু তোমার হবু বৌমার চরিত্র। রাজ, দেখলে তো তোমার হবু বউয়ের চরিত্র। এই বে, মুখ সামনে কথা বলো। তোমার সাহস কি করে হয় আমার চরিত্র নিয়ে কথা বলার? চুপ, একদম চুপ। তোমার জন্য আমার মান সম্মান সব কিছু শেষ হয়ে গেল। বিশ্বাস করো বাবা, আমি জানি না কি থেকে কি হয়েছে। আমি জানি না এই ছেলে কিভাবে এবেড়ে এলো। এই কাজীকে এখানে ডেকে নিয়ে আসো। আমি এই গরিব ভিখারির রাস্তার কিটের সাথেই ওর বিয়ে দেব। আমার সম্মান নষ্ট করার এটাই তার শাস্তি। বিয়ে? না, আমি বিয়ে করতে পারবো না। প্রাণে বেঁচে থাকতে চাইলে এখানেই এখন বসে থাক, ভিখারির বাচ্চা। এখন মুসিবতে বললাম। আঙ্কেলকে দেখে বললাম, আঙ্কেল আমি এখানে কিভাবে এলাম আমি নিজেও জানি না। আমি রুমের সামনে আসতেই আমার মাথায় কেউ আঘাত করলো, তারপর নিজেকে এখানে পেলাম। সিসিটিভি ফুটেজ চেক করলাম। এই ছেলে সত্যি বলছে মাহফুজ সাহেব। কেউ একজন তার মাথায় আঘাত করে রুমের ভিতরে নিয়ে আসে। এখন কিচ্ছু করার নেই, সম্মান বাঁচাতে এই ছেলের সাথেই বিয়ে দেওয়া লাগবে। এটা জানাজানি হয়ে গেছে। আপনার পক্ষ থেকে 2 জন সাক্ষী নিয়ে আসেন। স্যার একটু ভেবে দেখুন, এমনভাবে বিয়ে দেওয়া কি ঠিক হবে? আপনাকে যা বলছি তাই করুন, না হলে আপনার রিসর্টে বন্ধ করে দিব। আমি কেমন মানুষ আমাকে আপনি ভালো করেই চিনেন। জি স্যার, আমি নিয়ে আসছি। মেয়েটার দিকে তাকিয়ে দেখে কেমন করে যেন চুপচাপ আছে। ঘটনা কি বুঝলাম না। একটু পর 2 জন সাক্ষী এবং কাজী এলো। কাজী বিয়ে পড়াতে মেয়েটা কবুল করে নিল। বিষয়টা কেমন হলো আমাকে বলতে বলল, তখন চুপ করে গেলাম। এই ছেলে কবুল বলতে পারো না নাকি? জি জি, ধমক শুনে কবুল বলে দিলাম। কপালের নাম গোপাল। ভাগ্যে আর কি কি অপেক্ষা করছে জানি না। আল্লাহ যা করেন অবশ্যই ভালোর জন্যই করেন। সবাই রুম থেকে বেরিয়ে চলে গেল। পকেট থেকে ফোন বের করে দেখি রাত 11টা বাজে। এই ছেলে চলো ওদের বিয়ে দেখি। হ্যাঁ, আমি কিছুই বুঝলাম না। এসব কি হচ্ছে আমাকে বলবেন? আরে যেই মেয়ে আমার চরিত্রের উপরে দাগ দিচ্ছিল না, সেই মেয়ে এইসব করেছে। আমার সফট ড্রিঙ্কসের সাথে কি যেন মিশিয়েছে, আর আমার মাথায় মেরে অচেতন করে আমার সাথে ফাঁসিয়ে দিয়েছে। মানে সব কিছু সেই মেয়েই করেছে। কিন্তু আমি কেন? আমি কি আর পাকা দানে মই দিয়েছি যে আমার সাথে এমন করলো? ওই মেয়ে মানে আমার যে বর হতো তাকে ভালোবাসে, কিন্তু বিয়ে হচ্ছিল আমার সাথে, তাই এমন জগাখিচুড়ি করেছে। কিন্তু আপনি এত খুশি কেন? আপনার খুশি হবার কারণ খুঁজে পাচ্ছি না। আরে ওই ছেলেকে আমার পছন্দ না, যা হয়েছে ভালোই হয়েছে। ওই ছেলে থেকে চাইলেও মুক্তি পেতাম না, কিন্তু আপনার থেকে যে কোনো সময় মুক্তি পেয়ে যাব। মাথা এখনো টন ব্যথা করছে। মাথা ধরে উঠে আসতে যাব, তখন মেয়েটা উঠে বলল, সম্ভবত তাদের বিয়ে হচ্ছে, চলেন তাদের বিয়ে দেখি। এই মেয়ে কি পাগল? আমার মনে হয় মাথার কয়েকটা তার কেটে গেছে। আমাকে আমার কাজ করতে হবে। আপনার বিয়ে দেখার শখ আপনি দেখেন, আমি গেলাম। আচ্ছা চলেন, আপনার সাথে পরে কথা বলা যাবে। জি, রুম থেকে বেরিয়ে চলে আসি বাইরে। যা কাজ তাই করতে লাগলাম। সত্যি সত্যি দেখি ওই মেয়ে কোণে সাজে বসে আছে। অনেক লোকজন কেমন করে যেন আমার দিকে বাঁকা চোখে তাকাচ্ছে। তাতে আমার কি? আমি কি অপরাধী নাকি? এইসব বুঝি না রাতে কেন বিয়ে করেছে। আরে ভাই, রাতটা এনজয় করবে, তা না করে বিয়ে করছে। আচ্ছা, এরা বাসর রাতের বদলে কি বাসর দিন করবে? যদি এতক্ষণ সব বিয়ে হয়ে যায়, আজকে মনে হয় এই ঝামেলার জন্য দেরি হয়েছে। আঙ্কেলকে দেখে ওনার কাছে গিয়ে বললাম, আঙ্কেল সরি, বিশ্বাস করেন আমি জানি না কিভাবে এইসব হয়েছে। তোমাকে ফাঁসানো হয়েছে। সিসিটিভি ফুটেজ আমি সাথে সাথে গিয়ে দেখেছি। ওই ব্যক্তিগুলোকে বোঝা যাচ্ছে না, তবে সব কিছু পরিকল্পিত সেটা জানি। সেই যাই হোক, যা হবার হয়েছে, এখন গিয়ে তুমি তোমার কাজ করো। জি, তারপর চলে এলাম যেখানে বিয়ে হচ্ছে সেখানে। আসতে কে যেন আমার গালে 2টা থাপ্পড় দিল। ট্রে থেকে ড্রিঙ্কস নিয়ে আমার মুখের উপরে ছুঁড়ে মারল। মুখ মুছে সামনে তাকিয়ে দেখি একটা মেয়ে। আমি আবার কি করলাম? ছোট লোকের বাচ্চা, তোর সাহস কি করে হলো আমার বোনকে বিয়ে করার? ও, এটা কোনের ছোট বোন, কিন্তু আমি কি অপরাধ করলাম? আমাকে ফাঁসিয়ে দিয়ে আমার ওপর অত্যাচার। আল্লাহ, আর কত কিছু সহ্য করাবে? আমাকে ফাঁসিয়ে দিয়ে আমাকে এগুলো শোনাচ্ছেন। আমি আবার কি করলাম?
গলার আওয়াজ নিচু করে রাখ ভিখারির বাচ্চা। আমার বোনকে বিয়ে করার তোর যোগ্যতা কি আছে রে ভিখারির বাচ্চা? পেছন ফিরে চলে আসে যাব, তখন নিচে পড়ে গেলাম। কেউ আমাকে লাথি দিয়েছে, কাচের গ্লাস আর টেপ পড়ে ভেঙে গেল। এখন এগুলোর দাম পকেট থেকে বেরিয়ে যাবে। উঠে পরিষ্কার করে এসে এক জায়গায় চুপচাপ বসলাম। চোখ দিয়ে পানি বেরিয়ে গেল। আমার অপরাধটা কি? না কারো ক্ষতি করেছি, না কিছু করেছি, তারপরও আমার সাথে এইরকম হচ্ছে কেন? আকাশ, কি হয়েছে? এমনভাবে বসে আছো কেন? আঙ্কেলের কণ্ঠ শুনে উঠে দাঁড়িয়ে গেছি। আঙ্কেল আমাকে আজকে ছুটি দিবেন? আমার দিনটা ভালো যাচ্ছে না। আমার কাছে 4টা গ্লাস আর টেপ ভেঙে গেছে, ওটার দাম আগামীকাল জমা দিয়ে দিব। কিছু হয়েছে তোমার? ড্রেস ভেজা কেন? পড়ে গিয়ে এমন হয়েছে। যদি আজকে ছুটি দেন তাহলে অনেক ভালো হয়। অনেক বড় ইভেন্ট, কিভাবে আজকে ছুটি দেই? আচ্ছা, তুমি ভিতরে দেখো, আর যারা ভিতরে তাদের কাউকে পাঠিয়ে দাও। যাও, গিয়ে পোশাক চেঞ্জ করে নাও। আজকে দৌড়ের ওপর আছি, বুঝতেই পারছো। জি। ওখান থেকে স্টাফ রুমে এসে চেঞ্জ করে নিলাম। বেশ কিছুক্ষণ পরে, আপু তুমি এমন করতে পারি কিভাবে? আপুর মান সম্মান সব কিছু শেষ করে দিলে। তোর রুচিতে কিভাবে ওই রকম ছেলে এলো? আমাদের ফাঁসানো হয়েছে, আর যা হয়েছে ভালোই হয়েছে। ওই ছেলে থেকে তো আমি বেঁচেছি। তুমি যেন আর বাসায় না যাও সেটা বলে দিয়েছে। আজকের পর থেকে ওর বাসার দরজা বন্ধ। বললেই হলো নাকি? আমার কোনো দোষ নেই, আমি কোনো অপরাধ করি, তাহলে শাস্তি পাবো কেন? গেলেই বুঝতে পারবে কি হবে না হবে। বাই দা ওয়ে, ওই ছোট লোকের বাচ্চা যেন আমার চোখের সামনে না পড়ে, না হলে ভালো হবে না বলে দিলাম। ওই ছেলে আবার তোর বা তোদের কি করলো? আর কি করবি তুই? এটা মনে রাখ, ওটা তোর দুলাভাই হয়। ওই ছোট লোকের বাচ্চাকে বলবো দুলাভাই? এতটাও খারাপ দিন আসেনি যে ওই ছেলেকে দুলাভাই বলবো। তোদের ইচ্ছা, সেটা বড় কথা নয়। কথা হচ্ছে ওদের বেশি বাড়িয়েছে, তাই না? বেস্ট জুটি, 2 শয়তানে মিলেছে ভালো। তোমার একটুও খারাপ লাগছে না? এত বড় লোক ছেলে তোমার থেকে হাতছাড়া হয়ে গেল। ওর থেকে কি বেশি সুখে রাখবে তোমাকে? একটু আফসোস নেই। আচ্ছা, আম্মুকে আর কাউকে চোখে পড়ছে না? কোথায় সব? বাসায় চলে গেছে। এখানে কি জন্য থাকবে? অপমানিত হবার জন্য থাকবে। আর আব্বু যাবার আগে বলেছে যেন তুমি বাসায় না যাও, গেলে তোমাকে বাসা থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবে। বাদ দে, আমাকে এখন ওদের বিয়েটা এনজয় করতে দে। আমি ফুর্তিতেই আছি। বিয়ে শেষ হতে হতে রাত 4টা। যারা পাগল তারাই রাতে বিয়ে করে। ঘুমে 14টা বাজিয়ে সব এনজয় করছে। আমি হলে খাওয়া দাওয়া সেরে উধাও হয়ে যেতাম। যদিও বিয়েটা 1:30 থেকে 2টার মধ্যে শেষ হয়ে গেছে, কিন্তু আর কিছু পাগল ছাগল আছে, তারা আছে যারা সবগুলো গোবর খাচ্ছে আর নাচছে। লোকজন অনেকটাই কমে গেছে, অল্প কিছু আছে। সব কিছু শেষ করতে করতে রাত 4টা বেজে গেছে। আমার কাজ শেষ, আমি আর থাকবো না, এবার বাসায় গিয়ে ঘুমিয়ে পড়ি। হঠাৎ করে মনে পড়লো আমার তো বিয়ে হয়েছে, কিন্তু আমার বউ কোথায়? ধুর, কিসের বউ? রিসোর্ট থেকে বের হতে গিয়ে দেখি মেয়েটা দাঁড়িয়ে আছে। আপনি আপনার বাসায় যাননি? গেছিলাম বাসায়, আমার কোনো জায়গা নেই, লাগেজ দিয়ে বের করে দিয়েছে। আমাদের দোষ কোথায়? শালা নিজে চলতে এদিক টানতে ওদিক দিয়ে ওদাম, আর এখন আরেকজন কাঁধে এসে পড়লো। আপনার এইসব নিয়ে যাবো কিভাবে? এই যে আমার গাড়ি আছে, ব্যাগ পিছনে রাখা আছে, আমি শুধু আপনার জন্যই অপেক্ষা করছি। কেন আপনার যাবার জায়গা নেই? আপনারা বড় লোক, শহরে কয়েকটা বাসা থাকবে, শত শত গাড়ি থাকবে। আপনি ফেসবুক লেখিকাদের চটি উপন্যাস পড়েন? শত শত গাড়ি থাকবে, বাড়ি থাকে মানে? টাকা কি গাছের পাতা? টাকা কি গাছে ফলে? না মানে, আচ্ছা আমার বাড়িতে চলেন। আপনার আব্বু কিছু বলবে না? না, আপনি চলেন, আমি রাস্তা বলে দিচ্ছি। আমি গাড়িতে উঠে বসলাম। উনি ড্রাইভ করতে লাগলো। আমার নাম আকাশ। আপনার নাম যেন কি? কেন, যখন বিয়ে পড়া ছিল তখন শোনেননি? আরে তখন মাথা কাজ করা বন্ধ করে দিয়েছিল। কি থেকে কি হয়ে গেল বুঝতেই পারিনি। আমার নাম আশফিকা রওশন, শুধু রওশন বলেই রাখতে পারেন। আপনি কি এটাই জব করেন? ওটা আমার পার্ট টাইম জব। আমি একজন স্টুডেন্ট, অনার্স 3য় বর্ষের ছাত্র। আপনি? এটা কোনো কথা হলো? আমি আবার কি করলাম? আর আপনি এমনভাবে কান্নাকাটি চললেন কেন? আচ্ছা আপনি কোথায় পড়াশোনা করেন? কান্না করবো না মানে? আপনি আমার থেকে ছোট। আল্লাহ, ভাগ্যের সবশেষে এটাই লেখা ছিল। আপনি আমার সিনিয়র? ভাগ্য খারাপ থাকলে যা হয়। মনে মনে বললাম, ভাগ্য ভালো আবার কখন ছিল? সব দিক দিয়েই তো ফুটো। আমি একজন ডক্টর,
যাক, আল্লাহ বাঁচিয়েছে। তাহলে আপনার খরচ আপনি চালাতে পারবেন। এমন কথা বলছো কেন? না, মানে আমি আমার খরচ চালাতে হিমশিম খেয়ে যাই, তার উপর আপনার খরচ কিভাবে বহন করতাম বলেন? ও, বাসায় কে কে আছে? জি, শুধু আমি। না বাবা আছে, না মা আছে। আমার দাদা ছিল, এই 1.5 বছর আগে মারা যায়। সো স্যাড। আপনার আব্বু আব্বু কবে থেকে নেই? আরে, মারা যায়নি, বেঁচে আছে। তবে আমার কাছে তারা মারা যাবার মতোই, আর তাদের কাছে আমিও মারা যাবার মতো। মানে তারা দুজনে তাদের নিজ নিজ সংসার নিয়ে আছে। তাদের যখন ডিভোর্স হয় তখন আমার দায়িত্ব নিয়ে মারামারি করলেও পরে আর কেউ খোঁজখবর নেয়নি। আদালত তাদের আমাকে ভাগ করে দেয়, কিন্তু তাদের যখন বর এবং বউ হলো তখন আমাকে সহ্য করতেই পারতো না। তাই দাদা আমার দেখাশোনা করতে শুরু করে। তারও বয়স হয়েছিল, মারাও গেল। তারপর থেকেই আমি একা। এ অনেক কিছুই আছে, জানতে ইচ্ছুক থাকলে সময়ের সাথে সাথে অনেক কিছুই জানতে পারবেন। কেন জানবো না? অবশ্যই শুনবো, বুঝবো। আর কত দূর? এই তো সামনেই, বাঁক নিয়ে সামনে 2টা বাসা, পরের বাসা। তারপর বাসা চলে এলাম। গাড়ি থেকে ব্যাগ নামিয়ে বললাম, এই সাইডে গাড়ি পার্ক করে দেন। তারপর বাসার ভিতরে চলে আসেন। বাসা তো বেশ ভালোই আছে। আমি ভাবলাম না জানি কেমন। লাগেজ নিয়ে বাসার সামনে এসে তালা খুলে ভিতরে এলাম। গাড়ি সাইড করে ঢেকে নসীন বাসার ভিতরে এলো। জি আমার বাবা, আমার চাচারা জি আমার বাবা আমার চাচারা থাকতো, কিন্তু সবাই এখন আলাদা আলাদা হয়ে গেছে। দাদা মৃত্যুর আগে এই বাসা আমার নামে করে দিয়ে গেছে, তাই এই বাসা নিয়ে কেউ ঝামেলা করার সাহস পায়নি। না হলে হয়তো এই বাসায় থাকতো না। আমার কাছে শুধু এই বাসাটাই আছে, এর বাইরে আমার কাছে কিছুই নেই। বুঝলাম। ঘুমাবো কোথায়? একটু অপেক্ষা করুন, আমি বিছানা ঠিক করে দিচ্ছি। শুধু সব কিছু বের করে বিছানায় পারতে হবে। একসাথে ঘুমাতে সমস্যা কোথায়? এমন নয় যে আমি আপনার জন্য হারাম। না মানে, আমি তো আপনার বউ, তাই না? দেখেন, আমার মনে হয় এখন কথা না বলে ঘুমিয়ে পড়ে। আপনার সাথে কথা হবে, গল্প হবে, ভাব আদান প্রদান হবে। আপাতত আমিও ক্লান্ত, আপনি অনেক ক্লান্ত। আর আপনি যদি গোসল দেন তাহলে ওই যে ওয়াশরুম। আচ্ছা ঠিক আছে, আমি ফ্রেশ হয়ে ঘুমাবো। শরীর অনেক ক্লান্ত, পরিশ্রান্ত, অবসাদগ্রস্ত। বিরাম। আমারও। আসেন আমার সাথে। আমি রুমে এলাম, পেছনে পেছনে নওশিন এলো। আমি পোশাক নিয়ে বেরিয়ে এলাম, ভাবলাম গোসল করব। না, আগে ওনাকেই পাঠিয়ে দিই, তারপর বিছানা ঠিক করি। তাই আবার রুমে এসে যাব, তখন বললাম আসতে পারি? জি আসুন, পারমিশন নেওয়া লাগবে না। রুমের ভিতরে পারমিশন ছাড়াই ঢুকতে পারেন। কিন্তু যদি গোসল করতে চান তাহলে যান। আমি ততক্ষণে অন্য রুমে গিয়ে রুম ঠিক করি। নওশিন চলে গেল। আমি অন্য রুমে এসে পরিষ্কার করে ওয়ার্ডরোব থেকে সব কিছু বের করে বিছানা করে নিলাম। তারপর আমার রুমে গিয়ে বিছানায় নওশিনের জন্য অপেক্ষা করতে লাগলাম। দেখি 5টা বাজতে গেল আর চারপাশে আজান দেওয়া শুরু করেছে। কিছুক্ষণ পরে নওশিন আসলে বললাম, আসেন, ওই রুম ঠিক করা হয়ে গেছে। আপনার লাগেজ দিয়ে ওখানে রেখে দিয়েছে। মাথা নাড়িয়ে আমার পেছনে পেছনে এলো। এখন ঘুমিয়ে পড়েন, আমি নামাজ পড়ে ঘুমাবো। আচ্ছা ঠিক আছে, গুড নাইট। জি। ওই রুম থেকে বেরিয়ে গোসল এবং অজু করে এসে রুমেই নামাজ পড়ে শুয়ে পড়লাম, কারণ চোখকে আর ধরে রাখতে পারছি না। বিছানায় শুতে শুতেই ঘুমিয়ে গেছে। ঘুম থেকে উঠে দেখি 11টা বাজে। রুম থেকে বেরিয়ে আসি, দেখি নওশিন ডাইনিং টেবিলে বসে আছে। কখন ঘুম থেকে উঠছেন? এই তো 10-15 মিনিট হবে। অনেক ক্ষুধা পেয়েছে, কি খাবো? রান্না কে করে? জি আমি। ফ্রিজে কি রয়েছে আগে দেখি। রান্না করে এলাম, পেছনে পেছনে নওশিনও এলো। এটা রান্নাঘর? এমন অবস্থা মনে হচ্ছে এটা ডাস্টবিন। কিভাবে কি করেন? না আসলে একা মানুষ, কখন কি সামাল দিব, হাতে সময় নেই। মাসে একবার করে একটু একটু করে পরিষ্কার করি। আপনি আমার সাথে হাত মেলান, আগে পরিষ্কার করবো, তারপর রান্না বান্না হবে। এত নোংরা হলে চলে? বাসায় কি অবস্থা হয়ে আছে, রান্নাঘরের কি অবস্থা হয়ে আছে, ওয়াশরুমের কি অবস্থা হয়ে আছে? মাথা চুলকাতে চুলকাতে বললাম, আসলে এত পরিষ্কার করে কি হবে, অত সময় আমার নেই। কলেজ থেকে বাসা, বাসা থেকে জবে, জব থেকে বাসায় ঘুম, সময় পেলে রান্না, কখনো বাইরেই খাই, আবার কখনো না খেয়েই থাকি, আবার পড়াশোনা তো আছেই। হয়েছে, আর কিছু বলতে হবে না। মানুষের সাথে নোংরা হতে পারে জানা ছিল না। আপনি এখন বাজারে যাবেন, তারপরে ক্লিন করার জন্য সব কিছু নিয়ে আসবেন।
কতগুলো টাকা আজকে খরচ হয়ে যাবে। এমন পরিবেশে থাকতে ভালো লাগছে? কিপটামি বাদ দিয়ে গিয়ে নিয়ে আসেন তো। আর এখনকার খাবার তো খিচুড়ি নিয়ে আসবেন। আমি যেখান থেকে খাই আপনার সেই খাবার পছন্দ হবে? আপনারা বড় বড় রেস্টুরেন্টের খাবার খান, অনেক দামি দামি খাবার খান, নর্মাল কোনো হোটেলে খাবার পছন্দ হবে? এখন এইসব না বলে গিয়ে খাবার নিয়ে আসেন, অনেক খিদে পেয়েছে। আর আমি লিস্ট করে দিচ্ছি, সমস্ত কিছু নিয়ে আসবেন। আজকে দুজনে বাসা পরিষ্কার করবো। একটা পেপার এবং কলম দিন, সব কিছু লিখে দিচ্ছি। জি, একটা পেপার এবং কলম নিয়ে এসে দিলাম। উনি লিখে দিলেন। তারপর লিস্টটা নিয়ে বাজার থেকে বেরিয়ে চলে আসি বাজারে। বাজার থেকে সব কিছু নিয়ে আর খিচুড়ি নিয়ে চলে আসি। ঘড়ির দিকে তাকিয়ে দেখে 12টা বাজে। দুজনে খেয়ে নিয়ে শুরু করলাম পরিষ্কার করতে। পরিষ্কার করতে করতে 3টা বেজে গেল। এই জিনিসটা নোংরা, এখন দেখতে কেমন লাগছে? পরিষ্কার পরিচ্ছন্নতা এবারের অঙ্গ। মাথা নাড়িয়ে হ্যাঁ সম্মতি দিলাম। যান গিয়ে ফ্রেশ হয়ে নেন, তারপর একসাথে রান্না করা যাবে। নওশিন মাথা নাড়িয়ে তার রুমে চলে গেল। তারপর পোশাক নিয়ে ওয়াশরুমে গেল। আমি চাল, মাংস, সবজি বের করে রাখলাম। মাংস ভিজিয়ে রেখে আলু কাটতে শুরু করি। আলু কাটা শেষ করে বেগুন। এদিকে তো ভাতের পানি চুলায় দিয়েছি। বেগুন কাটা শেষ হতে হতে পানি ফুটে গেলে চাল ধুয়ে দিলাম। দেখি নওশিন চলে এসেছে। বাহ, অনেক কিছুই করা শেষ। এখন যান, গিয়ে আপনিও গোসল সেরে দিন। হুম। এমনভাবে তাকিয়ে আছেন কেন? এই যে হ্যালো। আপনি অনেক সুন্দর, নামের মতোই মিষ্টি। ধন্যবাদ। এখন গিয়ে গোসল সেরে নেন, তারপরে একসাথে খেতে বসবো। হুম। মাথা নাড়িয়ে চলে এলাম রুমে। রুম থেকে ওয়াশরুমে গোসল করে কাজা নামাজ আদায় করে নিলাম। নামাজ শেষ করে এসে দেখি মাংস কষছে। মশলা কম মনে হচ্ছে। এত বসলে খাওয়া ভালো না। ভাত হয়ে গেছে, এখন সবজি আর মাংস হয়ে গেলেই হয়ে গেল। আজকে খেতে খেতে 4টা বেজে যাবে। আবার ওনার দিকে তাকালাম। ভেজা চুলগুলো মাশাআল্লাহ কোমর পর্যন্ত। ওনার চুল থেকে শ্যাম্পুর খুশবু ছড়াচ্ছে। আমার তো সেই তখন থেকে কেমন কেমন লাগছে। রাত থেকে একটা মেয়ে আমার সাথে সাথে আছে, ভাবা যায়? আমার কাছে তো স্বপ্নের মতো মনে হচ্ছে। এমনভাবে তাকিয়ে থাকলে নজর লেগে যাবে। সরি, আপনি এত সুন্দর যে বারবার আপনার দিকে তাকাতেই ইচ্ছে করছে। আল্লাহর কসম, আমি সত্যি বলছি। গার্লফ্রেন্ড ছিল বা আছে? না, আমার কোনো গার্লফ্রেন্ড নেই। আমার মতো ছেলের আবার গার্লফ্রেন্ড? না আছে টাকা, না আছে বাইক, তাহলে গার্লফ্রেন্ড কোথা থেকে থাকবে? সেটাও কথা। এই শহরে গার্লফ্রেন্ড রাখতে গেলে এগুলো প্রয়োজন। কিন্তু সব মেয়ে কি এমনই যায়? লজ্জায় কারোর সাথে কথা বলতেই পারি না, ঠিক মতো কথা বলতেই পারি না, আবার গার্লফ্রেন্ড। মেয়েদের সামনে গেলে হাঁটু কাঁপাকাঁপি শুরু করে দেয়। এখন বউ আছে বসায়? ওইসব বাদ দেন। আমার দ্বারা কোনো মেয়ে প্রভাবিত হবে না, এখন পর্যন্ত হয়নি, মানে আর হবেও না, আর চাইও না। বাসায় বউ রেখে গার্লফ্রেন্ডের স্বপ্ন দেখা হচ্ছে? জি না। আপনি আমাকে ডিভোর্স দিয়ে দিবেন, তাই না? ডিভোর্স দিব কি জন্য? আপনি যে রাতে আমাকে বললেন যে কোনো সময় ছেড়ে দিবেন, আমাকে যে কোনো সময় ছেড়ে দিতে পারবেন, তাই বিয়েতে রাজি হয়েছেন। গতকাল বলছিলাম, কিন্তু আজকের পর থেকে বৃদ্ধ হতে চাইবো। আপনাকে আমার পছন্দ আছে। আপনি যদি পারমিশন, তাহলে আপনার কাছে থেকে যেতে পারি। অনন্তকাল সম্ভব না, পৃথিবীর শেষ সময় পর্যন্ত তো বেঁচেই থাকবো না, তাই অনন্তকাল পর্যন্ত সম্ভব না। তবে যতটা সময় বেঁচে থাকবো ততটা সময় পাশেই থাকতে চাই। সবাই তো ছেড়ে গেছে, তা আপনি কিভাবে আমার কাছে থাকবেন? আমার সাথে থাকতে আপনার কষ্ট হবে না? কিভাবে আমার সাথে মানিয়ে নেবেন নিজেকে? পৃথিবীতে কেউ কারোর জন্য পারফেক্ট। মানিয়ে নিতে পারলে জীবন সুন্দর। আমি যদি বলি আমি থাকতে পারবো, আমি সব মানিয়ে নিতে পারবো। তাহলে বলবো পৃথিবীর অষ্টম আশ্চর্য যদি কিছু হয়ে থাকে তাহলে এটা কোনোভাবেই সম্ভব না। আমি যদি বলি সম্ভব, চেষ্টা করলে সব কিছুই সম্ভব। আমি তো আপনাকে সেভাবে জানি না, তাই বলতে পারছি না আপনি পারবেন কি পারবেন না। আপনার কনফিডেন্স দেখে মনে হচ্ছে আপনি পারবেন। আপনি যখন বলছেন আপনি থাকতে পারবেন, তবে অবশ্যই পারবেন। কিন্তু এমনভাবে তাকিয়ে থাকলে তো আমার অনেক লজ্জা করছে। এমনভাবে তাকিয়ে থাকার তো কিছু নেই, তাই না? না, আসলে আপনার আব্বু আপনার উপর এতটা ক্ষিপ্ত কেন? এখানে তো আপনার কোনো ভুল ছিল না। আগে থেকেই বলে আসছি আমি ওই ছেলেকে বিয়ে করব না। আর গতকাল রাতে এমন একটা কাণ্ড ঘটে গেল, আর পাপা বুঝলো আমি সব কিছু করেছি। তাই আমার উপরে এমন কিছু ভাবে ঢাকা নিত। এমনটা যেই করুক না কেন, তাকে ধন্যবাদ। কেমন করেছে যদিও সেটা জানি না,
মানে জানি। ও, জ্ঞান ফেরার পর যখন আপনাকে পাশে আর রুমের ভিতর লোকজন দেখি, আমার কলিজা শুকিয়ে গিয়েছিল। এতটাই ভয় পেয়েছিলাম যে আর একটু হলেই হার্ট অ্যাটাক করতাম। এমনি মেয়েদের সাথে কথা বলতে ভয় পাই, আর আপনি আমার পাশে শুয়েছিলেন। পেটের এত ভয় পাওয়ার কি আছে? যখন ক্লাস 9-এ ছিলাম তখন একজনকে আমার ভালো লেগে যায়। তাকে মনের কথা বলার পর সে তো মারে মারে, সাথে হেড স্যার অনেক মারে। সেই যে ভয় পেয়েছিলাম, আর সেভাবে কোনো মেয়ের আশেপাশেও যায়নি। পড়াশোনার বাইরে একটু ঘোরাঘুরি, ফোনে গেম খেলার মধ্যে সময় পার করেছে। তাই না? মেয়েটার ভয় তাহলে এখনো মনের ভেতরেই আছে? শুধু ওই মেয়ে না, প্রতিটা মেয়েকেই ভয় পায়। এমনকি আপনাকেও ভয় পাচ্ছি এবং পাবো। আমার কথা শুনে আমার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, আমাকে ভয় পাওয়ার কি আছে? আমার আম্মুর জন্য। এখানে আম্মু কোথা থেকে এলো? দেখা গেল আপনার সাথে কোনো কিছু নিয়ে একমত হলো না, ঝগড়া হলো। আপনি পুলিশকে বলে থানায় ভরে উদুম কেলানি খাওয়ালেন। আমার আম্মু তো তাই করতো। এটা আবার কেমন কথা? তাদের ডিভোর্সের কারণ কি? একে অপরের প্রতি অভিযোগ। তারা কিন্তু রিলেশন করেই বিয়ে করেছিলেন। দুজনের জব করত, একে অপরকে অভিযোগ করত, বিভিন্ন দোষারোপ করত। এক কথা থেকে দুই কথা, তারপর হাতাহাতি, এরপর জেলে দেওয়া, তারপর ডিভোর্স। আম্মুর জব হবার আগ পর্যন্ত সব কিছু ঠিকঠাকই ছিল, কিন্তু যখন আম্মু জব পেয়ে গেল, তার ছেলে কলিগদের সাথে চলাফেরা করতে লাগলো, বাসা দেরি করে আসতে শুরু করলো, আমাকে অজান্তে রাখা শুরু করলো, সংসার দেখাশোনা করা বন্ধ করে দিল। তখনই ঝামেলাটা শুরু হয়েছিল। এই সমস্ত হবার কারণ ওই জব। সত্যি বলতে চাকরিজীবী মেয়েদের আমি ঘৃণা করি। আমাকে তাহলে আপনি ঘৃণা করছেন বা করবেন? ঘৃণা করব এবং ভয় পাবো। যদিও আমার হারানোর কিছুই নেই, আপনি যা কিছু করতে পারবেন। বুঝতে পারছি এসব কিছু আপনার স্মৃতিতে অনেক বড় আঘাত করেছে। আশা করি ভুল ত্রুটি ভেঙে যাবে, আর এমন কিছু ভাবাই স্বাভাবিক। আই এগ্রি। তবে যা হয়েছে সেটা ভালো হয়নি। আপনার সাথে অনেক খারাপ হয়েছে। আপনার দায়িত্ব কে দিয়েছিল? প্রথমে দুজনেই নিয়েছিল, আমাকে কেউ ছাড়তে চাচ্ছিল না। আমার প্রতি তাদের ভালোবাসা দেখে আদালত ভাগ করে দেয়। 1 মাস আম্মুর কাছে, আর 1 মাস আব্বুর কাছে। কিন্তু তারা যখন বিয়ে করে নিল, তখন আর তাদের কাছে আমার জায়গা হয়নি। আমার দাদা তার কাছে রেখে দিয়ে পালন করতে লাগলো। দাদা একজন সরকারি স্কুলের শিক্ষক ছিল। উনি যা বেতন পেত তা দিয়েই আমাদের হয়ে যেত। তারা কেউ আপনার খরচ দেয় না? আদালত কি সেটা বলে দেয়নি? না, তাদের সাথে কথা বলতে ইচ্ছে করে, থাকতে ইচ্ছে করে, কিন্তু কেউ কথাই বলে না। আমার সাথে কথা বলার মতো তাদের কাছে সময়ই নেই। তাদের সাথে মাসে 1বার বা 2বার কথা হলেও 1 বছর ধরে আর কথা হয়নি। ফোন দিলেও রিসিভ করে না, তাই আমিও ফোন দিই না। এই 1 বছর আগে আমার কলেজের ফিস বকেয়া হয়ে গিয়েছিল, ওটার জন্য প্রিন্সিপাল ফোন দেয়। তারপর আব্বু বলে আম্মুর সাথে কথা বলতে, আম্মু বলে আব্বুর সাথে কথা বলতে। এমন দেখে প্রিন্সিপাল স্যার আমার কলেজের ফিস মাফ করে দেয় এবং বলে যে আজকের পর থেকে কলেজের ফান্ড থেকে আমার কলেজের সমস্ত খরচ দেবে। আবার সেদিন ভাগ্য এতটাই ভালো ছিল যে তারা আমাকে 17,000 টাকা দেয়। আম্মু দিয়েছিল 7,000 আর আব্বু দিয়েছিল 10,000, সাথে দুইজনেই শর্ত দিয়েছিল যেন আর কখনো তাদের ফোন না দিই। তারপর থেকে আর কখনো কথা হয়নি। অনেক খারাপ অবস্থার মধ্যে দিয়ে পার হয়ে এত দূরে এসেছেন। অনেক কিছুই ঘটে গেছে জীবনে, একদমই ভালো কিছু হয়নি। খাবার হয়ে গেছে, এখন চলুন খেয়ে নেবেন। হাতের উল্টো পিঠ দিয়ে চোখ মুছে নসিনের সাথে খাবার নিয়ে ডাইনিং টেবিলে এলাম। দুজনে একসাথে খেতে বসলাম। খাবার মুখে দিয়ে বললাম, এর আগে রান্না করেছেন কখনো? কেন, কোনো কিছু কম হয়েছে কি, বা বেশি হয়ে গেছে? ইসরে, লবণ কম হয়ে গেছে না? অনেক ঝালও হয়েছে। এত ঝাল মানুষে খায়? অনেকদিন আগে রান্না করেছি, তারপর আর করা হয়নি, তাই এমন হয়ে গেছে। সরি, কষ্ট করে একটু খেয়ে নেন। দেখি লেবু আছে কিনা। উঠে ফ্রিজে গিয়ে দেখলাম লেবু আছে। লেবু নিয়ে রান্না করে এসে কেটে লবণ নিয়ে এলাম। আজকের মতো এমনভাবে চালিয়ে নিয়ে রাখবে। আমি তো টেস্ট করেও দেখিনি, একটু খেয়ে দেখা উচিত ছিল। নেন, এখনকার মতো খেয়ে নেন। কী আর করবেন, রাতে রান্না হলে তখন ঠিকমতো সব কিছু টেস্ট করে দেব, অথবা আপনি রান্না করলে টেস্ট করে নেবেন। নসীন মাথা নাড়িয়ে খেতে লাগলো। দুজনে খাওয়া শেষ করে প্লেট পরিষ্কার করে নিলাম।
অল্প করেই ভাত রান্না করেছিলাম, যা এখনই শেষ হয়ে গেছে। মাংস সবজি বেশি হয়েছে, সেগুলো ফ্রিজে রেখে দিলাম। বাসায় অনেক কিছুই নেই, বিশেষ করে রান্নার আসবাবপত্র। বিকেলে দুজনে মার্কেট যাব, কেনাকাটা করব। আমার টাকা পয়সা তখন 2000-এর কাছাকাছি খরচ হয়ে গেছে। শুধু কান্নাকাটি করে। কত টাকা খরচ হয়েছে শুনি? এখন যা যা খরচ হবে আমি দিব। আচ্ছা ঠিক আছে। কি বললেন? আবার বলেন। আচ্ছা ঠিক আছে। শুনতে অনেক ভালো লাগলো, শুনতে অনেক ভালো লাগলো। যান গিয়ে বিশ্রাম নেন, আমিও বিশ্রাম নিই। মাথা নাড়িয়ে চলে আসি আমার রুমে। নসীন তার রুমে চলে গেল। শুতে শুতেই ঘুমিয়ে পড়ি। ঘুম থেকে উঠে দেখি 5:30 বাজে। আবার নামাজে দেরি। থুর, ঘুমানো উচিত হয়নি। উঠে অজু করে আবার বাসার ভিতরে নামাজ পড়ে নিলাম। নামাজ পড়ে এসে বাইরে আসি, দেখি নসীন চেয়ারে বসে আছে। এগুলো চেঞ্জ করেননি এখনো? চেয়ারগুলো কেমন ভেঙে ভেঙে আছে। দেখেন, আমার কাছে এত টাকা নেই, আর আমি টাকা জমাচ্ছি কোনো ব্যবসা বা কিছু করব, তাই। আহারে, আমি বলিনি আমি টাকা দিব। আচ্ছা চলেন মার্কেট থেকে ঘুরে আসি। আর হ্যাঁ, আজকে ছুটি নিয়ে নেন। হ্যাঁ। কেন? এমনিতে এটা পার্ট টাইম কাজ, তার উপর ছুটি। তো ম্যানেজারকে ফোন দেন, তারপরে আজকে ছুটির আবদার করে দেখবেন ছুটি দিয়ে দিবে। আচ্ছা দেখছি। ম্যানেজারকে ফোন দিলাম, কিন্তু ছুটি দিল না। তাই আঙ্কেলকে ফোন দিলাম, উনি ছুটি দিয়ে দিলেন, তাও আবার 2 দিন। চলুন, 2 দিনের ছুটি পেয়ে গেছে। বাহ, বেশ ভালোই তো। এখন চলেন মার্কেটে যাই। আমি কিন্তু জানি না কোথায় কি পাওয়া যায়, আপনাকে নিয়ে যেতে হবে। সুপার শপে যাওয়া যাবে না, দাম বেশি নিয়ে নেবে। আচ্ছা ঠিক আছে। দুজনে ওনার গাড়িতে চলে আসি মার্কেটে। তারপর যা যা প্রয়োজনীয় আসবাবপত্র সব কিছু নিল। এইগুলো নিয়ে যাব কিসে? গাড়ির পেছন ফাঁকা আছে না, গাড়ির মধ্যে নিয়ে নেব। প্রয়োজন আছে অতিরিক্ত ভাড়া দিয়ে নিয়ে যাওয়ার। একদিন আমার সাথে থাকতেই কিপটা হয়ে গেলেন তো। কই না তো, বেশি কিছু হলে রিক্সা বা ভ্যান নিতাম। যেহেতু দুটো সোফা আর চেয়ার নিব, তখন আপনি ভ্যান করে নিয়ে আসেন। এইসব ছোটোখাটো জিনিস গাড়িতেই রাখা যাবে। চলেন ফার্নিচারের দোকানে যাই। এত টাকা খরচ করে কি প্রয়োজন? এতদিন আপনার ওই জংলা বাসায় কেউ আসেনি, কিন্তু এখন যদি আসে তখন কোথায় বসতে দেবেন? ফ্লোরে? আচ্ছা চলুন তাহলে। তারপর ফার্নিচারের দোকানে এসে 2টা সোফা আর চেয়ার নিলাম। নসীন চলে গেল বাসায়। আমি ভ্যানে করে সব কিছু নিয়ে এলাম। নামিয়ে ভ্যানওয়ালাকে টাকা দিতেই চলে যায়। পুরনোগুলো একটা রুমে রেখে দুজনের সব কিছু ঠিকঠাক করলাম। এই যে মশাই, এখন কেমন লাগছে বাসাটা? বাসাটা সুন্দরভাবে পেইন্ট করলে না আরও সুন্দর লাগবে। ধীরে ধীরে ডাক্তার, এত তাড়াহুড়া করার কোনো প্রয়োজন নেই। রোগী যখন বলে ডাক্তার এমন ওষুধ দেন যেন তাড়াতাড়ি সেরে যায়, কিন্তু আপনারা কি বলেন? ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন। তাড়াহুড়ো করা ভালো না। তা ঠিক আছে মশাই, যদি রোগীর অবস্থা খারাপ হয়ে যায় তখন কিন্তু আবার অপারেশন করিন, তাই না? বাসার অবস্থা ঠিক ওই রোগীর মতনই, রঙগুলো চটে গেছে, একদমই অবস্থা খারাপ, পেইন্ট করতেই হবে। এখন এসব কিছু করার প্রয়োজন নেই। বাসার রং করতে গেলে অনেক ঝামেলা, অনেক কিছু টানাটানি করা লাগবে, যা আমার সময় নেই আর আপনারও নেই। তাই আপাতত একটা স্কিপ করুন। যখন মনে হবে আমার কাছে সময় আছে তখন করব। আমার কথা শুনে মাথা নাড়ালো। বসুন, চা বানিয়ে নিয়ে আসি। নসীন চলে গেল। আমি নতুন সোফায় বসে ফোন টিপতে রাখলাম। একটু পরে চা বানিয়ে নিয়ে এলো আর আমার দিকে একটা এগিয়ে দিল। আজকে সময়টা কিভাবে গেল বুঝতেই পারলাম না। কাজের মধ্যে থাকলে এমনভাবে সময় পার হয়ে যায়। এখন আবার কে ফোন দেয়? সারাদিন কারো খোঁজ ছিল না, আর এখন ফোন দিচ্ছে। দেখুন, আপনার কোনো শুভাকাঙ্ক্ষী আছে। ফোন নিয়ে রিসিভ করলো। আমি আমার মতো ফোন টিপছি। উনি কারোর সাথে কথা বলছে। কথা শুনে এটা বোঝা যাচ্ছে যে ওনার কোনো বান্ধবী হবে। ফোন রেখে দিয়ে বলল, গতকাল সবাই আমার সাথে কি খারাপ ব্যবহারটাই না করলো, এখন আসছে রাখো। আপনারা কয় ভাই বোন? 3 ভাই বোন। আমি, তারপর আমার ছোট ভাই এবং ছোট একটা বোন। আমার ভাই পাপার সাথে বিজনেস সামলাচ্ছে, আর ছোট বোন এখনও পড়াশোনাই করছে, যদিও ছোট ভাইয়ের পড়াশোনা এখনও শেষ হয়নি। ও, আমার মনে হয় আপনি আমার থেকে 5 বছরের বড় হবেন। আরে না, এত বছর হবে না, 3 থেকে 4 হতে পারে। আমার ডাক্তারি জীবন বেশি হয়নি, এই 5-6 মাস হবে। ও, নসীনের সাথে গল্পগুজব করেই সময় শেষ। রাতে যে যার মতো ঘুমিয়ে পড়ি। পরদিন সকালে উনি গেলেন হাসপাতালে আর আমি এলাম কলেজে। কলেজে এসে বন্ধুদের কাছে এলাম। গতকাল আসা হয়নি কেন?
গতকাল বাসায় ফিরতে ফিরতে দেরি হয়ে গিয়েছিল, আবার ঘুম থেকে উঠতে গিয়ে অনেক দেরি, তাই আসেনি। ও স্যার জিজ্ঞেস করছিল কেন আসুনি। ইনশাল্লাহ খুব সমস্যা না হলে আর মিস যাবে না। ওরা সব কী নিয়ে এত হাসাহাসি করছে? মায়াকে নিয়ে। মায়া কি যেন করেছে সেগুলো নিয়ে হাসাহাসি করছে। ও, আমি কিছু বললে বিশ্বাস করবি? বিশ্বাস করার মতো বললে অবশ্যই বিশ্বাস করব। তুই যদি এমন অদ্ভুত কথা বলিস যার কোনো ভিত্তি নেই, তাহলে কিভাবে বিশ্বাস করব? তাও তো একটা কথা, বিষয়টা নর্মাল নয়, তুই বিশ্বাস করবি না। আজকে সন্ধ্যায় আমার বাসায় আসিস, তাহলে বুঝতে পারবি কি হয়েছে। দেখ ভাই, প্যারানর্মাল হলে আমি নেই, ভূত যে আছে দিনে বিশ্বাস না করলেও রাতে কিন্তু করি। আরে সেই রকম কিছু না, আর আমি থাকতে ভয় কিসের? বিষয়টা ভয় পাওয়ার না, বিষয়টি হচ্ছে আশ্চর্য থেকে আশ্চর্য হবার। আল্লাহ ভালো জানেন কি দেখাবি তুই। আচ্ছা ঠিক আছে, সন্ধ্যায় না হলে তোর বাসায় যাব, কিন্তু তুই আজকে কাজে যাবি না? কাজে গেলে কি তোকে সন্ধ্যায় ডাকতাম? আজকে আমার ছুটি আছে। দুজনে কথা বলতে বলতে ওই মেয়ে এলো, মানে ভাইস প্রিন্সিপালের মেয়ে চারা। আবার কি জন্য এদিকে আসে আল্লাহ ভালো জানেন। এই মেয়েকে তোকে পছন্দ করতে শুরু করেছে, আমার মনে হচ্ছে সেটাই হবে। এদিকে ওদিকে দেখার সময় নেই, বাসায় পড়ি আছে। সত্যি করে বল তো বিষয়টা কি? অপেক্ষা কর, আর নিজের চোখে না দেখলে বিশ্বাসই হবে না। তাই তোকে বলে তোর সামনে হাসির পাত্র হবার কোনো ইচ্ছা নেই, তবে এমন কিছু দেখবি কল্পনাও করতে পারবি না। হাই, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো। আপনার কি অবস্থা? আমার অবস্থা এই তো মোটামুটি। আপনার বন্ধু কি বোবা? কেমন কথা বলে না? চোখে কি সমস্যা? কোনো দিকে দেখে না? আমার বন্ধু মেয়েদের মতো লাজুক স্বভাবের, মেয়েদের দেখলে লজ্জা পায়। কেন? মেয়েদের দেখে লজ্জা পাওয়ার কি আছে? লজ্জা না, ভয় পাই। শোনেন কেন ভয় পাই। যখন আমরা ক্লাস 9-এ, তখন একজনকে পছন্দ হয় আর প্রপোজ করে, কিন্তু ওই মেয়েটা আমার বন্ধুকে এমন মায়ের মারে যে মায়ের দেখে ভয় পাওয়া শুরু করে। তাহলে এই ব্যাপার। জি, এই জন্যই মেয়েদের থেকে 10 হাত দূরে। তখন তো অনেক ছোট ছিল, কিন্তু এখন তো বড় হয়েছে, তাই না? এখন কি জন্য ভয় পাচ্ছে? এখন টাকা নেই, বাইক নেই, তার জন্য ভয় পাচ্ছে। এগুলো ছাড়া কি প্রেম হয় না? অবশ্যই হয় না, এগুলো ছাড়া দুদিনও রিলেশন টিকবে না। আর মেয়েদের ভয় পাওয়া শুধু এটার কারণ না, আরও অনেক কারণ রয়েছে যেগুলো সবাইকে বলা যায় না। ওইগুলো ব্যক্তিগত। না না না, আপনি যা ভাবছেন সেগুলো না, অন্য দিক থেকে। তাই বলেন? আমি আবার কত কিছু ভাবা শুরু করেছিলাম। আমার বন্ধুকে কি পছন্দ করতে শুরু করেছেন? না আসলে। বাসায় পড়ে আছে, এদিক ওদিকে দেখার সময় নেই। মানে? আমিও বুঝতে পারছি না ও কি বলছে। আসার পর থেকে এমন ভুলভাল বলছে, আবার সন্ধ্যায় আমাকে ওর বাসায় ডাকলো। দেখি কি আছে, তারপর আপনাকে না হয় আগামীকাল বলবো। আপনার বাসায় কি কোনো প্যারানর্মাল কিছু ঘটে? দেখেন, এগুলো দেখার আমার অনেক দিনের ইচ্ছা। আগে আমি দেখে আসি কিসের কথা বলছে, আমার মাথায়ও আসছে না। আগামীকাল এসে না হয় আপনাকে বলবো। গতকাল আসেনি যে? ঘুম থেকে উঠতে উঠতে 11টা বেজে গিয়েছিল। দুপুরে একটা ক্লাস ছিল কিন্তু আসেনি, একটু কাজে ব্যস্ত ছিলাম। ও, আমি ভাবলাম গত পরশু দিনের জন্য হয়তো আসেননি। এটা ভেবে মনে মনে কত যে গিল্টি ফিল করেছি। আর না, ওইসব কিছু না, এর থেকে বড় বড় কত কিছু ঘটে। আপনি মানুষটা রহস্যে ঘেরা, এই রহস্যের কারণটা কি? অনেক কিছু। আমার ক্লাসের সময় হয়ে গেছে, আমি এবার উঠলাম। তারপর উঠে দুজনে ক্লাসে চলে আসি। বিকেলে এই যে শোনেন, বলুন। কিছু মনে না করলে একটা কথা বলবো? জি, অবশ্যই বলেন। কিছু মনে করার কি আছে? সন্ধ্যার পরে আমার একটা ফ্রেন্ড আসবে। মুখে বললে বিশ্বাস করবে না। আমার বন্ধু কেন, কেউ বিশ্বাস করবে না। তাই তাকে আপনাকে দেখানোর জন্য আমার বাসায় ইনভাইট করেছে। প্রবলেম কোথায়? কোনো কিছু বানানো লাগবে নাকি? না, তেমন কিছু করা লাগবে না, শুধু চা হলেই হবে। শুধু চা দিয়ে মানুষকে কিভাবে আপ্যায়ন করে? তো আর কি করবেন? এত পরিশ্রম করার কোনো প্রয়োজন নেই, আমি বাইরে থেকে কিছু নিয়ে আসি, তাতেই হবে। বাইরের খাবার খাওয়া এত ভালো না, আমি কিছু একটা বানিয়ে দিচ্ছি।
এই ডাক্তারকে নিয়ে বড় একটা মুসিবত। আচ্ছা চলুন, আমিও সাহায্য করছি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আরে খুব ভারী কাজ না, আমি একাই করতে পারবো। কখন আসবে আপনার বন্ধু? সন্ধ্যার পর আসবে। নওশিন চলে গেল। আমি চুপচাপ বসে ফোন টিপতে থাকি। একটু পরে আজান হতে গিয়ে নামাজ পড়ে এলাম। নামাজ পড়ে এসে ওর জন্য অপেক্ষা করছি। আসতেই বললাম, বাইক এখানে রেখে দে। ভাই এই গাড়ি কার? তোর তো হতেই পারে না। আরও কি কেউ তোর বাসায় এসেছে? আহা চল। তুহিন বাইক রেখে আমার সাথে ভিতরে এসে সোফায় বসলো। তারপর চারপাশে তাকিয়ে বলল, একা মানুষ এত সুন্দর করে বাসা রেখেছিস, আর আমার রুমের অবস্থা দেখলে ডাস্টবিন ছাড়া কিছুই বলবে না। এত কিছু কিভাবে সামাল দিচ্ছিস? আমার একার পক্ষে সম্ভব না। অত সময় কোথায় আমার। নওশিন তার রুম থেকে বেরিয়ে রান্নাঘরে গেল। তুহিন এখনও খেয়াল করেনি আমার সাথেই কথা বলে যাচ্ছে। যখন রান্নাঘর থেকে নাস্তা নিয়ে এলো, তখন থেকে হা করে বড় বড় করে তাকিয়ে আছে। ওর থুতনি ধরে মুখ বন্ধ করে দিলাম। দোস্ত, আমি কি স্বপ্ন দেখছি নাকি বাস্তবে দেখছি? স্বপ্ন না, বাস্তবে। সত্যি কি পড়ি? ডানা কোথায়? ডানা যে দেখা যায় না। বন্ধু, তুই পড়ি দেখিয়ে আমার স্বপ্ন পূরণ করে দিলি। মানে এই আপনার ফ্রেন্ড কি ভুলভাল বলছে? আমি তো জানি না বন্ধু, বাস্তবে ফিরে আয়। উনি পড়ি না, এমনকি চিনো না। রক্ত মাংসের একজন মানুষ। তুহিনকে ধাক্কা দিয়ে ওর ঘোর কাটিয়েছে। শালা সত্যি সত্যি বিশ্বাস করে নিয়েছে যে আমার বাসায় পড়ি আছে। কি একটা অবস্থা। কিন্তু কলেজে যে বললি তোর বাসায় পড়ি আছে। না, আসলে অনেক সুন্দর তো, তাই তোকে পড়ি বলেছিলাম। তা বুঝলাম, কিন্তু এই মেয়েটাকে এর আগে কখনো দেখেছি বলে তো মনে হয় না। কত শয়তান, কি ভুলভাল বলে নিয়ে এসেছে। স্যান্ডউইচ খান, যদিও ঠান্ডা হয়ে গেছে। আকাশ এমনভাবে কলেজে বলছিল যে সত্যিই ভেবেছিলাম ওর বাসায় প্যারানর্মাল কিছু ঘটে। এছাড়া সন্ধ্যায় তো আর বাসায় ডাকবে না, দিনের বেলায় ডাকতো, সেখানে আকাশ সন্ধ্যায় ডাকলো। আর আকাশের বাসায় একজন মেয়ে দেখবো, কখনো কল্পনাও করিনি। আমি তো সত্যি সত্যিই ভেবেছিলাম আপনি পরী অথবা জিন হবেন। আরে না, আপনার সাথে শয়তানি করেছে। আমি একজন রক্ত মাংসের জলজাত মানুষ। আমি নওশিন, একজন ডাক্তার, এবং সব থেকে বড় কথা আপনার বন্ধুর বউ। আমার কথা শুনে তুহিন আমার দিকে বাঁকা চোখে তাকিয়ে আছে। বিশ্বাস করছি না, তাই তোকে ডেকেছি। শোন, গত পরশু কি হয়েছে। তুহিনকে সব কিছু বললাম। সব ভাগ্যের লিখন। আপনি কি আমার বন্ধুকে চেয়ে যাবেন? এমন প্রশ্ন কেন? আকাশ যদি আপনাকে সব কিছু জানিয়ে থাকে তাহলে আমার এমন প্রশ্ন করা স্বাভাবিক, তাই না? আপনি এত বড় একটা ফ্যামিলির মেয়ে প্লাস একজন ডক্টর, আপনি কি আমার বন্ধুর সাথে থাকবেন? আমার তো বিশ্বাস হয় না। এর জবাব এখন দিব না, তবে এটা না একটা না একটা সময় ঠিকই পেয়ে যাবেন। জি, আপনি রান্না পারেন? দেখেন, যেমন পেরেছি বানিয়েছি। অনেকদিন রান্না করা হয়নি, তাই হয়তো একটু এদিক ওদিক হয়ে যাবে। অল্প স্বল্প রান্না পারি। আরে না, সমস্যা হয়নি। কেন মিথ্যে বলেন? একটু লবণ বেশি হয়ে গেছে, মানিয়ে নেন, কিছু করার নেই। জি, এটি কি ট্রিট ছিল বন্ধু, না ট্রিট আছে? এটা কিভাবে ট্রিট হয়? তাও একটা কথা, বেশি কিছু আবদার করব না, শুধু ওই দোকানটাই 2টা বার্গার খাইয়ে দিবি, তাহলেই হবে। ওই ট্রিট হিসাবে নিয়ে নিব ওইটাই। শুধু খাওন আর খাওন। আচ্ছা ঠিক আছে, খাইয়ে দেব। তুহিন আর কিছুক্ষণ থেকে গল্পগুজব করে চলে গেল। তুহিন যেতেই, এমনভাবে কেউ বলে? ভয় পেয়ে যাবে তো। বলার মতো আর কেউ নেই, একজন ছিল বলে দিয়েছে। আপনি প্রতিদিন রোগী দেখেন? গাইনি ডাক্তার, সব মেয়ে পেশেন্ট। ওটা বলিনি, শুধু বলেছি যে প্রতিদিন রোগী দেখেন কিনা। সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত, এটাই আমার রোগী দেখার সময়। কোনো সমস্যা আছে নাকি? হলে চিকিৎসা দিতে পারি। আরে না, এমনি এমনি জিজ্ঞেস করলাম, শুধু ভুলভাল বোঝেন। আপনার পড়াশোনা নেই? আজকে সময় যেহেতু পেয়েছি, একটু পড়ে নেই। অনেক দিন ঠিক মতো পড়াশোনা করা হয় না। এই জন্য ছুটি দিতে বলেছি। তো কি করব, আমার তো করার কিছুই দেখছে না। চলেন বাইরে থেকে ঘুরে আসি। আমি থাকতে ভয় কিসের? ভয় পাওয়ার কি আছে। আচ্ছা চলেন। নওশিন সব কিছু রান্না করে রেখে আসে, তারপর একটু সাজগোজ করে বাইরে আসে। রাতে দুজনে ঘোরাঘুরি করে বাসায় এলাম। ডিনার করে ফিরেছি। রাত অনেক হয়ে গিয়েছে, ঘুমিয়ে পড়েন। নওশিন তার রুমে চলে গেল। আমি রুমে এসে পড়তে বসলাম। মেয়েটা কেমন এখন পর্যন্ত বুঝতেই পারলাম না। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 1টা বাজছে।
উঠে ফিরতেই দেখি নওশিন দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। এমনভাবে দাঁড়িয়ে থাকাতে বেশ অবাক হলাম। ভেতরে এসে বসেন। ওখানে অমনভাবে দাঁড়িয়ে আছেন কেন? ঘুম আসছে না। বাইরে এসে দেখি এখনো দরজা খোলা আছে, লাইটও জ্বলছে। এসে দেখি পড়ছেন। ঘুম না আসার কারণ কি? নির্ঘাত কিছু একটা নিয়ে অধিক চিন্তিত, না শক্ত বিছানায় তাই ঘুম আসে না, না এসি নেই তাই চোখে ঘুম নেই, কোনটা? সব সমস্যাই একসাথে। কিছু করার নেই, আমার বিছানাটা একটু নরম আছে, তাহলে আপনি এখানে ঘুমান। এসির কথা বলে লজ্জায় ফেলবেন না, মাফ করবেন। ধন্যবাদ। নওশিন এসে আমার বিছানায় শুয়ে গেল। আমি আবার পড়তে শুরু করি। আধা ঘন্টা পর চেয়ার ছেড়ে উঠে দেখি এখনও জেগে আছে আর আমার দিকে তাকিয়ে আছে। কিছু বুঝলাম না ওনার কি হয়েছে। বাসার টেনশনে কি ওনাকে গ্রাস করেছে? কি ব্যাপার, আপনার চোখে আজকে ঘুম নেই? সমস্যাটা যে কি বোঝাবো কিভাবে? যান গিয়ে ঘুমিয়ে পড়েন। মাথা নাড়িয়ে চলে এলাম পাশের রুমে। চোখের সামনে বিরিয়ানি, কিন্তু খাবার উপায় নেই। ভয় হয় যদি কিছু বলে তাহলে তো সর্বনাশ। এমনি মেয়েদের ভয় পাই, তখন আরও ভয় পাবো। ঘুম রে, কোথায় আছিস? আমার কাছে আয় না। তোর তখন মাইন্ডের ভিতরে কী সব চিন্তা করতে গেলাম, আর তখন কী সব পড়তে গেলাম। এখন আমার ঘুম চালবে। বুঝতে পারছি আমাকে অনেক ভয় পাচ্ছে, তাই দূরে দূরে থাকছে। এমনভাবে ঘুম আসবে না, নিজেকেই কিছু একটা করতে হবে। যাই, শেষবারের মতো ওয়াশরুম থেকে ঘুরে আসি। রুম থেকে বেরিয়ে ওয়াশরুমে চলে এলাম। ওয়াশরুম থেকে বেরিয়ে দেখি নওশিন দাঁড়িয়ে আছে। ঘটনা কি? ওনার কি হয়েছে আজকে? এমন করছে কেন? ওনার কাছে গিয়ে বললাম, কি হয়েছে আপনার? কোনো কিছু বলছে না, শুধু আমার দিকে তাকিয়ে আছে। ওনার চোখে চাহনি বলছে উনি উত্তেজিত হয়ে আছে। কিন্তু আমি কি করব? ওনার কাছে যেতেই আমাকে দেয়ালের সাথে চেপে ধরে আমার ঠোঁটের উপর ঝাঁপিয়ে পড়লো। আমি রেসপন্স করলাম, ঠোঁট ছেড়ে দিয়ে কাঁধে কিস করলাম। নওশিন কেঁপে উঠলো, কেমন পাগলের মতো করছে। কোলে উঠিয়ে আবার রুমে এলাম। তারপর যা হবার হলো তা জেনে আপনাদের কি? গোপন কথা ওপেন করতে নেই। বেশ অনেকক্ষণ পর আপনি হঠাৎ করেই এত হর্নি হয়ে উঠলেন কেন? একটা চ্যাপ্টার পড়তে গিয়ে আগে পড়েছি, মাথার ভিতর উল্টাপাল্টা চিন্তা ভাবনা আসলেও নিজেকে সামলানো গেছে। কারণ তখন বর ছিল না, কিন্তু এখন তো বর আছে ভাবতেই। আসলে সরি, কি থেকে কি হয়ে গেল? সরি কেন? এমন না যে আমরা অবিবাহিত বা আমি অন্য কেউ। এখানে তো কারোর অমত ছিল না, আমার মর্জি মতোই তো সব কিছু হয়েছে। আমার আর কিছু বলার নেই। দুজনের শরীরে কোনো পোশাকই নেই, শুধু শরীরের উপর একটা চাদর। ওনাকে জড়িয়ে ধরে আছে। ধুর, মিয়ারা কি হয়েছে না হয়েছে জানতে চেয়ে লজ্জায় পড়বেন না। কতবার কি হয়েছে এগুলো গোপন কথা ওপেন করতে নেই। সকালে উঠে অজু করে নামাজ পড়ে এসে পড়তে বসলাম। নওশিন এখনও শুয়ে আছে। আমি পড়তে উঠে গেছে। এসে হাত সরিয়ে দুই দিকে পা করে কোলে বসে ঠোঁটের উপর চুমু দিল। তারপর গলা জড়িয়ে কাঁধে মাথা রাখলো। আমি আমার মতো পড়তে থাকলাম। একটু পর পর ঠোঁটে চুমু দিচ্ছে আর কাঁধে মাথা রাখছে। তো পড়াশোনা করেন আপনি? ক্লাসের সেকেন্ড বয়, ফার্স্ট বয় তুহিন। বাহ, ভালোই তো। আচ্ছা শোনেন না, আপনি ওই জব ছেড়ে দেন। আপনি শুধু পড়াশোনা করেন, আমি যা পাই তা দিয়েই আমার খরচ চলে যাবে, এবং মাস শেষে কিছু জমানোও থাকবে। বউয়ের টাকায় পড়াশোনা করব? বউয়ের খরচে চলবো? তো কি হয়েছে, আপনি ভালোভাবে পড়াশোনাটা করেন তাহলেই হবে। ওইসব ওভারটাইম করার কোনো প্রয়োজন নেই। মাঝে মধ্যে সন্ধ্যায় একসাথে ঘুরতে বের হব, একসাথে গল্প করব, একসাথে রান্না করব, একসাথে খাবো, একসাথেই পড়তে বসবো। আর সকালে আপনি তো কলেজে থাকবেন, আমিও হাসপাতালে থাকবো, ঠিক আছে না? কত রাতে আপনি বাসায় আসবেন ঠিক নেই, ততক্ষণে আমি কি করব? একা বাসায় থাকবো, ভয়ে ভয়ে শেষ হয়ে যাব। আমি একা একা তো থাকতে পারবো না। সব কিছু ঠিকঠাক আছে, কিন্তু না, কোনো কিন্তু না, যেটা বললাম সেটা রাজি হয়ে যান। এমন করছেন কেন প্লিজ? ঠোঁটে গালে কপালে চুমু দিতে লাগলো আর রাজি হবার জন্য বলতে লাগলো। এমনভাবে বললে কে রাজি হবে না বলুন? আচ্ছা ঠিক আছে, আমি ফোন দিয়ে বারণ করে দিব। সকাল সকাল আবার গোসল করার ইচ্ছা জেগেছে। সমস্যা কোথায়? তাই না? কিন্তু এখন আমি পড়ছি, মাইন্ড অন্য কোথাও নিয়ে যাবার প্রশ্নই আসে না। আপনার মাইন্ডকে বলতে হবে না। হাত কোথায় গেছে খেয়াল আছে? না, আসলে আমার মুখের সামনে মুখ নিয়ে এলো। এমনভাবে অত্যাচার করলে চলে? মহাদয়া, আপনি আপনার কাজ করেন তো, আর আমাকে আমার কাজ করতে দেন। আপাতত আমি আমার কাজ করছি।
এছাড়া আমার কোনো কাজ নেই। এই চলেন না বাইরে থেকে হেঁটে আসি, সকাল সকাল হাঁটতে ভালোই লাগবে। যাবেন বলছেন? আচ্ছা চলেন তাহলে, ওঠেন, যান, চোখ মুখ ধুয়ে আসেন। সকাল সকাল মুখ না ধুয়ে এইসব অত্যাচার শুরু করেছে। আবার ঠোঁটে চুমো দিয়ে উঠে বাইরে চলে গেল। ফ্রেশ হয়ে আসলে দুজনে বাসা থেকে বেরিয়ে বাসার তালা দিয়ে একটু হেঁটে বাসায় এলাম। দুজনে একসাথে রান্না করে খাওয়া শেষ করে একটু বিশ্রাম নিয়ে দুজনে দুই দিকে কলেজে দুজনে বসে আছি, তখন যারা নামের ওই মেয়েটা এলো। এই যে, ওনার বাসায় গিয়ে আপনি কি দেখেছেন? সত্যি কি প্যারানর্মাল কিছু ঘটেছিল? প্যারানর্মাল না হলেও ওর থেকে বড় কিছু। ভূত দেখলেও আশ্চর্য হতাম না, কিন্তু এমন কিছু দেখে আসছি আর শুনেছি যেটা শুনে নিজেকে অবিশ্বাস করছি। নিজের চোখকেও বিশ্বাস করতে পারছি না। কি সব বলেন? আপনিও কি আপনার বন্ধুর মতো পাগল হয়ে গেছেন? পাগল হয়ে যাওয়ার মতো বিশেষ ব্যবসায়ী মাহফুজ আলমকে চিনেন? ওনাকে না চিনার কি আছে? উনি বড় একজন ব্যবসায়ী। ওনার বড় মেয়ে ডক্টর নওশিন ওর বউ। হোয়াট আর ইউ কিডিং মি? জানতো, আমিও বিশ্বাস করতাম না, তাই তো আমাকে তার বাসায় নিয়ে গেছিল। নিজের চোখে দেখে এলাম, কথা বলে এলাম, একসাথে বসে চা নাস্তা খেলাম। দুজনে আমার সাথে মজা করছেন বুঝতে পারছি। এমন মজা করার কি আছে? এত বড় লোকের মেয়ে, এত বড় একজন ডাক্তার, আর এত সুন্দর একজন মেয়ে নাকি এনার বউ? এটাও আমাকে বিশ্বাস করতে হবে? দুজনে মজা করার জায়গা পান না? সব কিছু দেখার পরও আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল। আর আপনি তো দেখেননি, আমাদের থেকে শুনেছেন, বিশ্বাস করবেন কিভাবে? না, আমার বিশ্বাস হলো না। জি না, ওটা সত্যি। এখন বিশ্বাস না করলে আমার কিছু করার নেই, বা আমার বন্ধুরও কিছু করার নেই। সম্পূর্ণ আপনার বিষয়। জি বাই। গতকাল কি দেখেছেন সেটাই জানার জন্য এসেছিলাম। যারা মেয়েটা চলে গেল। মেয়েটা যেতেই তুহিন বলল, মেয়েটা অনেক বড় একটা সেকা খেলো, কাজ পায়নি, তোর পিছনে পড়েছিল। আমার হাবাগোবা চেহারার প্রেমে পড়েছিল। মনে মনে হয়তো আমাকে গালি দিচ্ছে। কি ব্যাপার? মন খারাপ কেন? কি হয়েছে? বড় একটা ছ্যাঁকা খেয়ে গেলাম। আমার বিশ্বাস হচ্ছে না, কিন্তু বিশ্বাস করতে হচ্ছে। মানে ছ্যাঁকা? বিশ্বাস হয় না। এইসব কি? কিছুই বুঝতে পারছি না। আচ্ছা, বিশিষ্ট ব্যবসায়ী মাহফুজ আলমের মেয়ে কি ওই ছেলেকে বিয়ে করবে? তার জামাই হবার ওনার যোগ্যতা আছে? এই শহরের সবচেয়ে সুন্দর মেয়েদের তালিকা করে ওনার মেয়ে 1 নম্বরে না হলেও 2য় অথবা 3য় নাম্বার হবে। তার উপর উনি একজন ডাক্তার। আমার প্রবলেম, ওনার কাছে গেছিলাম, তাই ওনাকে দেখা হয়েছিল। ওই নওশিন ম্যাম নাকি এর বউ। এটা বিশ্বাস করা যায় বল? কোথায় আগরতলা আর কোথায় খাটের তলা? তোর বিশ্বাস হবে? ভাবে বলবো বলো? চোখে দেখিনি তাই বলতে পারছি না। হতেও পারে। আমার মাথা কেমন ঘুরছে, মনে হচ্ছে উল্টে পড়ে যাব। এখানে চুপ করে বসে থাক। আবার যদি নওশিন ম্যামের কাছে যাস তাহলে জিজ্ঞেস করবি। যদিও পার্সোনাল ইনফরমেশন শেয়ার করবে কিনা সন্দেহ। আর কয়েকদিন পরেই যেতে হবে। 1 মাস পরে ডেকেছিল, যেতে তো হবেই। আহারে বান্ধবী, তোর কথা ভেবে কষ্ট হচ্ছে। যদিও একজনের প্রেমে পড়লো, কিন্তু ছ্যাঁকা গেল, সে কিনা বিবাহিত। আমার কোনোভাবে বিশ্বাস হচ্ছে না তারা দুজনেই আমাকে মিথ্যা বলছে। এমন ভাবে বকতে থাকলে পাগল হয়ে যাবি। তার থেকে বরং একদিন তাদের বাসায় গিয়ে দেখে চলে আসবি। চুপ থাকো। আমার বিশ্বাস হয় না, এটা কোনোভাবেই সম্ভব না। এই ছেলে এখানে কি করছে? সে না ওই রিসোর্টে জব করে? কি ব্যাপার, এই মেয়ে এই কলেজে পড়ে? এ কি এদিকে আসে কেন? ওনার এমনভাবে আসা মোটেও ভালো লাগছে না। বন্ধু চল এখান থেকে, ওখান থেকে উঠি। আমি ওখান থেকে উঠেই আমি চলে এলাম। এই ছেলে এখানে কি করে? আমাকে খোঁজ নিতেই হবে। মনে হচ্ছে আমাদের কলেজের স্টুডেন্ট। এই যে হ্যালো, যেই ছেলে এখান থেকে মাত্রই উঠে গেল, সেই ছেলে আপনার কি হয়? আমার ফ্রেন্ড। আপনি কোন ক্লাসে পড়েন? 3rd ইয়ারে। কিন্তু আপনি কে? এত কিছু জেনে আপনি কি করবেন? এই ছেলে কম কথা বলেন। চিনেন আমি কে? আপনি নিজেই আপনাকে চিনেন না, সেখানে আমি আপনাকে কিভাবে চিনব? বেয়াদব! এইসব ছোট লোকদের কথা বলার ঢং একদমই নেই। বেয়াদব আমি না আপনি। আর ছোট লোক কাকে বলেন? আমি ছোট লোক না, আপনি ছোট লোক, অসভ্য মেয়ে। তুই আমাকে মারি?
এই জন্য তোর কঠিন শাস্তি পেতে হবে। যা যা, অসভ্য মেয়ে। কোথা থেকে এইসব পাগল ছাগল আসে কে জানে। জেরি থাপ্পড় খেয়ে চলে গেল। তুহিন একটু বসে থেকে আমার কাছে এসে বলল, যে মেয়েকে দেখে তুই চলে আসলি সেই মেয়েকে। আমার শ্বশুরের ছোট মেয়ে, মানে আমার শালি, একদম বেয়াদব মেয়ে। বিয়ের দিন রাতে আমার সাথে বেয়াদবি করেছে। আমি ওখানে থাকলে আমাকে অপমান করতো, তাই চলে এসেছে। আরে এসে তোর কথা জিজ্ঞাসা করলো, তারপর আমি জিজ্ঞেস করলাম আপনি কে। এগুলো নিয়ে একে অপরের থাপ্পড় মারামারিও হয়ে গেল। ওই মেয়ের থেকে দূরে দূরে থাকলেই তোর জন্য ভালো। পাগল নাকি? ওই মেয়ের কাছে গিয়ে আমি কি করব? ওই মেয়ে তো নিজে এসে পায়ে পা বাঁধিয়ে ঝগড়া করলো। ও দেখ, প্রতিশোধ নেওয়ার জন্য ঠিক কিছু করবে, তোকে আবার মারতে আসবে জানি। আমিও ছেড়ে দেওয়ার পাত্র না বন্ধু। আমিও কেমন সেটা ভালো করেই জানিস। যত ভালো মানুষ আমাকে মনে করে আমি অতটাও ভালো না। বুঝলাম, কিন্তু বিষয়টা যদি বড় হয় তখন তো বড় ঝামেলা বাঁধবে। ক্লাসে স্যার এলো, তাই ক্লাসে মন দিলাম। আজকের দিন এমনভাবে কেটে গেল, এমনভাবে কয়েকদিন গেল। জেরিকে আর কলেজে দেখিনি, যারা মেয়েটাও আমার সামনে আসেনি। আজকে শুক্রবার, বাসে আছি, চুপচাপ বসে বসে ইতিহাস পড়ছি। তাছাড়া আর কি করব, পড়া ছাড়া কোনো কাজ নেই। এখন আপনার কি অবস্থা? সব কিছু ঠিকঠাক তো? জি ম্যাম, অল্প একটু সমস্যা আছে, মেডিসিন নিলে আশা করা যায় সেরে যাবে। ওকে, যেগুলো ক্রস দিলাম ওগুলো বাদে সবগুলোই চলতে থাকবে। সব কিছু মেনটেন করে চলবেন, আশা করা যায় কোনো সমস্যা হবে না। আকাশ কি আপনার বর? সে আমাদের সিনিয়র বলেছিল তার সাথে আপনার বিয়ে হয়েছে, কিন্তু আমার বিশ্বাস হয়নি। আজহার উদ্দিন কলেজে পড়ে। সে আমার বর। এখন রোগী দেখার সময় আর কিছু না বললেই ভালো হয়। জি আসসালামু আলাইকুম ম্যাম। ম্যাম আর কি আসবো? না, সমস্যা না হলে আর আসার প্রয়োজন নেই। দুপুরে নামাজ পড়ে এসে খাবার নিয়ে বসে নওশিনকে ফোন দিলাম, কিন্তু রিসিভ করলো না। সম্ভবত রোগী দেখছে। কার্টুন দেখতে দেখতে খাওয়া শেষ করলাম। খাওয়া শেষ হতেই ফোন এলো, রিসিভ করে সালাম দিলাম। আসসালামু আলাইকুম ম্যামের, তাহলে সময় হয়েছে? এতক্ষণে ফ্রি হলাম এবং খাবারের জন্য বসলাম। তাহলে খেয়ে নেন, খাওয়া শেষ করে না হয় ফোন দিয়েন। জি জনাব, খেতে খেতেই কথা বলি। জানা নামের কাউকে চেনো? সে আমাকে বলে তুমি আমার কি হও। আমাদের জুনিয়র, আমাদের ভাইস প্রিন্সিপালের মেয়ে। কয়েকদিন আমাকে আমার পেছনে পড়েছিল। যখন শুনলো আমি বিবাহিত তখন বেচারি ছ্যাঁকা খেয়ে গেল। আমার কথা বিশ্বাস করেনি, তাই হয়তো তোমাকে পেয়ে আমার সম্পর্কে জিজ্ঞেস করেছিল। কে বিশ্বাস করবে যে তুমি আমার বউ? তুহিন আমার বন্ধুই তো বিশ্বাস করছিল না, সব কিছু নিজের চোখে দেখেও। অসম্ভবের তো কিছু নেই। মশাই, এখন রাখলাম, তাড়াতাড়ি খেয়ে একটু বিশ্রাম নিয়ে আবার রোগী দেখা শুরু করি। আজকে একটু রোগীর চাপ বেশি। আচ্ছা জি। ফোন রেখে প্লেট পরিষ্কার করে রুমে এসে শুয়ে হাদিস পড়তে পড়তে ঘুমিয়ে পড়ি। বিকেলে উঠে নামাজ পড়ে বাইরে বসে আছি আর ফোন টিপছি। 6টা বেজে গেল, কিন্তু নওশিন এখন এলো না। কোনো সমস্যা হয়েছে? না, রোগী দেখা শেষ হয়নি, আজানও দেওয়া শুরু করেছে। তাই উঠে নামাজ পড়ে বাসায় আসি, দেখি হিতি চলে এসেছে। বাসার ভিতরে এসে দেখি সোফায় বসে আছে। আজকে দেরি যে? বলেছিলাম তো দেরি হবে। ওনার পাশে বসতেই আমার কোলে মাথা রেখে শুয়ে গেল। কোনো পেরেশানি? আব্বু আম্মুকে দেখতে ইচ্ছে করছে, কিন্তু তারা তো আমার জন্য এই বাসার দরজা বন্ধ করে দিয়েছে। নাই, ভুলে শাস্তি পেতে হচ্ছে। ওই সময় ওই রুমের সামনে না গেলেই হতো। তুমি না গেলেও অন্য কেউ তো যেতে, তাই না? তারা প্ল্যান করেই রেখেছিল আমার বিয়ে ভাঙার। তুমি না গিয়ে অন্য কেউ হলে সেই কোরবানি হয়ে যেত। তবে সব মিলিয়ে আলহামদুলিল্লাহ। নওশিনের মুখের দিকে তাকিয়ে বললাম, এত শুক্রিয়া আদায় করছো যে? তোমার মতো একটা বর পেয়েছি, আমি তো বলবো আমি অনেক ভাগ্যবতী। ভাগ্যবান কেন? না আছে টাকা পয়সা, না আছে বাড়ি গাড়ি, না আছে সরকারি চাকরি, না আছে কোনো চাকরি, না আছে সুন্দর চেহারা। তুমি দেখতে অসুন্দর। 10 জন ছেলেদের মধ্যে মার্কিং দিলে তুমি 1 নাম্বার, না হলেও 2-3 নাম্বার তো হবে। এটাকে অসুন্দর বলে? না, কিন্তু আমার থেকে তুমি অনেক সুন্দরী। তোমার পাশে আমাকে দাঁড়ালে বলবে বান্দরের গলায় মুক্তার মালা। আমার এই বান্দরই পছন্দ হয়েছে। আমি এই বান্দরের গলায় ঝুলে থাকতে চাই। আমি তো বলবো তুমি বেস্ট, তুমি একদম পিওর। আমার কি চাই? হ্যাঁ, আমার মনে হয় ভালো মেয়েরা এর থেকে বেশি কিছু চাইবে না। আমি এর জন্যই ভাগ্যবতী।
তাই না? ঝুঁকে কপালে একটা চুমু দিয়ে বললাম, তুমি শুধু ভাগ্যবতী না, তুমি আমার গুণবতী, রূপবতী, কেশবতী, মায়াবতী, সুহাসিনী। তোমার সব কিছুই আমার কাছে অনেক ভালো লাগে। তবে সব থেকে বেশি ভালো লাগে তোমার চাহনি এবং মুচকি হাসি। তোমার চোখ দুটো যেন এক একটা নহর দেখলেই ডুবে যেতে ইচ্ছে করে। ইস, মুখের ওপর থেকে 2 হাত সরিয়ে বললাম, তুমি আমার জীবনের প্রথম নারী এবং তুমি শেষ ইনশাল্লাহ। এই হৃদয় শুধু তোমার বিচরণ, কখনো কেউ আমার হৃদয় থেকে বের করতে পারবে না। এই যে শুনুন, আপনি আমার জীবনের না প্রথম পুরুষ এবং শেষ পুরুষ। এই হৃদয়ে আপনি ছাড়া কারোর জায়গা হবে না। আমি দোয়া করি আল্লাহ যেন আমাদের একসাথে বৃদ্ধ করে। আমি দোয়া করি যেন কখনো যেন আলাদা না করে, সারা জীবন যেন এমনভাবেই থাকার তৌফিক দান করে। আমিন। মনে পড়েছে, বলবো করে বলা হচ্ছে না, মিসেস আপনি নামাজ পড়েন না কেন? মাঝে মধ্যে পড়া হয়, মধ্যেখানে বাদ পড়েছে, আর পড়া হয়নি। তুমি নামাজ পড়ো? আমি তো মনে করেছিলাম তুমি নামাজ পড়ো। আম্মু নামাজ পড়ে, তার দেখা দেখি শেখা। আম্মু আর আমি ছাড়া আমাদের বাসায় কেউ ঠিকমতো নামাজ পড়ে না। আমিও ঠিকমতো নামাজ পড়ি না অবশ্য। আমি তো মনে করেছিলাম তুমি কখনো নামাজ পড়োনি। আজকে থেকে আরেকটা দায়িত্ব বর্ধিত হলো, ঠিক মতো নামাজ পড়তে বলা এবং মনে করিয়ে দেওয়া, আর না গেলে কান ধরে টানতে টানতে নামাজ পড়ার জন্য নিয়ে আসা। জি জনাব, আপনি যা বলবেন। এমনভাবে কি শুধু প্রেম করবেন, না রান্নাবান্না কিছু করা লাগবে? প্রেম করে তো পেট ভর্তি হবে না। উঠতে যাবে তখন চেপে ধরলাম। প্রেম করে কি পেট ভরে? প্রেম করলে মন ভরে, ভালোবাসা বাড়ে, একে অপরের প্রতি মহব্বত বাড়ে, সম্মান বাড়ে, শ্রদ্ধা বাড়ে, দায়বদ্ধতা বাড়ে, দায়িত্ব বাড়ে। আমাকে এখন ছাড়বা? রান্না করতে হবে না? তা হবে, কিন্তু এত তাড়া কিসের জন্য? সবজি মাছ দুপুরে রান্না করে আছে, শুধু ভাত রান্না করতে হবে। ওটা রান্না করতে কতক্ষণ শুনি? আমি ভাবছিলাম হয়তো সব কিছু রান্না করা লাগবে, তাহলে এমনভাবেই চুপচাপ শুয়ে থাকি। নওশিন শুয়ে থাকলো, আমি ফোন নিয়ে ফেসবুকে ঢুকলাম। আমার ফোন না, নওশিনের ফোন। ওটা ওনার আইডি না পেজ, 15,000 ফলোয়ার। আইডির ভিতরে ঢুকে দেখি সব কিছু কমপ্লিট। এমনভাবে কি দেখো? এটা তোমার ফেসবুক আইডি না পেজ? তাই তো বলি, সবসময় এত টুং করতে থাকে কেন? জি, এই জন্য টুমটুম করতে থাকি। অনুমতি দিলে মেসেঞ্জারে ঢুকবো? অনুমতি দেওয়া যায়, কিন্তু দয়া করে কোনো মেয়ের আইডিতে ঢুকো না। থাক, ঢোকা যাবে না। কি না কি আছে, তখন আমাকে লজ্জায় পড়তে হবে। যেমন আছে তেমনি থাক, গোপনীয় কিছু থাকতে পারে যা দেখার অধিকার আমার নেই। আচ্ছা, মনিটাইজ অন করব? করে লাভ কি? পেজ চালানোর সময় আমার নেই। একটু টিপস পোস্ট করি, ওখান থেকেই কীভাবে যেন এগুলো ফলোয়ার হয়ে গেছে। ওদিকে দেখতে গেলে প্রফেশনাল কাজে চাপ বাড়বে। জি বুঝলাম ম্যাম। অনেক ছেলেদের কমেন্ট দেখলাম মেয়েদের নিয়ে পোস্ট, কিন্তু ছেলেরা কি করে এখানে? এই শয়তানগুলো কখনো ভালো হবে না। ছি, কী সব কমেন্ট করে। কমেন্ট বক্স দেখলে তোমার মুখ দিয়ে গালি বের হবে। কত ছেলে যে আজে বাজে কমেন্ট করে ঠিক নেই। যদিও কমেন্ট চেক করি না, কোনো মেয়ে মেসেজ দিলে আমি আমার চেম্বারে ডেকে নিই। জি বুঝলাম। এমনভাবে চুপচাপ বসে ফোন দেখতে থাকলাম আর নওশিনের মাথায় হাত বুলিয়ে দিতে থাকলাম। একটু পরে দেখি ঘুমিয়ে গেছে। ওর ফোন রেখে আমি আমার ফোন নিয়ে ফেসবুকে ভিডিও দেখতে লাগলাম। নওশিনের ফোনটা বেজে উঠলো। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখি আমার সারার নাম্বার। না মানে এর আগে কখনো কথা হয়নি, তবে তার ছবি নওশিনের ফোনে দেখেছি এবং সেটাই স্ক্রিনে ভেসে আছে। আর নাম নাবির লেখা আছে। ফোন নিয়ে রিসিভ করে সালাম দিলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আপু কোথায়? এই তো ঘুমিয়ে আছে। এখন ঘুমিয়ে? আপু কি অসুস্থ? না, এমনি শুয়ে থাকতে থাকতে ঘুমিয়ে পড়েছে। ভাইয়া আপনারা কোথায় আছেন? আপনাদের ঠিকানা দেন, আপুকে অনেক দেখতে ইচ্ছে করছে, আপনাদের ওখানে আসতে চাই। আচ্ছা ঠিকানা নোট করেন। নাবিরকে ঠিকানা দিলাম। নাবির আসে বলে ফোন কেটে দিয়েছে। পাশ থেকে বালিশটা নিয়ে নওশিনের মাথার নিচে রেখে উঠে ফ্রিজ থেকে মাংস নিয়ে ভিজিয়ে রেখে দিলাম। কাজ বেড়ে গেল। এতদিন কোনো খোঁজখবর নেই, আজকে ওনার বোনকে দেখতে ইচ্ছে করেছে। রান্নাঘর থেকে বাইরে আসি দেখি উঠে চোখ ঢলছে। এই, তুমি রান্নাঘরে কি করো? তুমি না বললে শুধু ভাত রান্না করলেই হয়ে যাবে? মেহমান আসে, তাই রান্নার আইটেম বাড়াতে হবে। কে আসবে?
তোমার ভাই ফোন দিয়েছিল, ফোন দিয়ে বলেছে তোমাকে নাকি তার দেখতে ইচ্ছে করছে। আমিও ঠিকানা দিয়ে দিলাম, তোমার ভাই হয়তো এখন আসছে। হ্যাঁ, ওদের কারোর সাথে কথা নেই। তা ঠিক আছে, কিন্তু এখন তো রান্না করতে হবে। তুমি রাগ করে ঘুমিয়ে পড়ো, আমি রান্না করছি। নওশিন উঠে ওয়াশরুমে চলে গেল। ওয়াশরুম থেকে বেরিয়ে রান্নাঘরে এলো। পেছন থেকে জড়িয়ে ধরে বললাম, তোমার ভাইকে আজকে এগুলাই খাইয়ে পাঠিয়ে দেব। না, তার জন্য বিদেশ থেকে খাবার নিয়ে আসবে। মাংস বের করেছো কোনো? এত রাগ করছো কেন? তোমারই তো ছোট ভাই, তাই না? বেশ কিছুক্ষণ পর গাড়ির শব্দ পাওয়া গেল, তাই রান্নাঘর থেকে বেরিয়ে বাসার বাইরে এলাম। যেতেই দেখি গাড়ি থেকে নামছে। ভেতরে আসেন। আমার সাথে সাথে বাসার ভেতরে এলো। সোফায় বসেন। নাবির সোফায় বসতেই রান্না করে এসে দেখি চা বানাচ্ছে। চা খাবে? না, তার জন্য বিদেশ থেকে খাবার নিয়ে আসবে। মাংস বের করেছো কেন? না জানি কি বলে। ট্রেতে নিয়ে বাইরে আসতেই ভাইয়া, আপু কোথায়? আসছে। এই, কোথায় আছো তুমি? তোমার ভাইয়ের সামনে কি আসবার ইচ্ছা নেই? নওশিন রান্নাঘর থেকে বেরিয়ে এলো। এসেই বলল, ওর জন্য এইসব খাবারের থেকে বেশি আর কিছু নেই। কি জন্য এসেছিস? হঠাৎ করে এমন ইচ্ছে হবার কারণটা কি? দেখো না কিভাবে কথা বলে। নাবিরের দিকে তাকিয়ে দেখি মাথা নিচু করে আছে। বেচারা এখানে বকা খাওয়ার জন্য এসেছে। কি রে, 20 দিন পর কি মনে করে? এতদিন পরে আমার কথা মনে পড়েছে? আমি ফোন রিসিভ করলে তো তোকে কখনো ঠিকানা দিতাম না। আর এই সব তোকে কে দিয়ে নিয়ে আসতে বলেছে? আব্বুর জন্য। আজকে আব্বু তোকে পারমিশন দিয়েছে? আব্বু কিছু জানে না, বাসার কেউ জানে না, আর জানবেও না। এমনভাবে বলো কেন? আমি না হয় ফোন দিইনি, কিন্তু তুমিও তো আমাকে ফোন দাওনি। কেন ফোন দিব? যেদিন রাতে আমাকে বাসা থেকে বেরিয়ে যেতে বললো সেদিন কিছু বলেছিস? কেন তোকে ফোন দেবো? কেন তোর সাথে কথা বলবো? জানো তো আব্বু কেমন, তার সামনে কোনো কথা বলা যায় না। যেটা বলে সেটাই তার শেষ কথা। প্লিজ মাফ করে দাও না। তোর কোনো মাপ নেই। তুই আর এখানে আসবি না, আমাকে ফোনও দিবি না। এমনভাবে বলো কেন? বললাম তো সরি। আচ্ছা ঠিক আছে, এখন এসব খেয়ে আমাকে উদ্ধার কর। এর থেকে বেশি কিছু তোর জন্য নেই। আর এই সব খেয়ে বিদায় হ। এমনিতেই তোমার হাতের রান্না খাওয়ার ইচ্ছে নেই। ওই সব রান্না মানুষে খায়? নওশিন গিয়ে নাবিরের চুল ধরে পেটের উপর গাদা গাদা করে কয়েকটা। আমি চুপচাপ বসে দেখছি। আরও কয়েকটা মারার পর ছেড়ে দিয়ে বলল, তুই এক্ষুনি আমার বাসা থেকে বের হয়ে যা। তোর কিচ্ছু খেতে হবে না। আমার ভুল হয়ে গেছে, প্লিজ ক্ষমা করো। আর ভুলেও এমন কথা বলবো না। বস থাক, খেয়ে তারপর যাবে। আমার হাতের রান্নাই তোকে খাওয়াবো, গলা ভর্তি করে খাওয়াবো। যদি না খাস তাহলে লাঠি দিয়ে ঠুসিয়ে ঠুসিয়ে খাওয়াবো। নওশিন রান্নাঘরে চলে গেল। আমি নাবিরের সাথে কথা বলতে লাগলাম। নওশিন কেমন, ওর অভ্যাস কি, বদ অভ্যাস কি, এগুলো শুনতে লাগলাম। কিছুক্ষণ পরে আজান হতেই বলে ওঠে অজু করে নামাজে এলাম। নামাজ শেষ করে রান্না করে এসে বললাম, রান্না কত দূর? আর একটু। যাও গিয়ে নামাজ পড়ে আসো। উফ, সরি, ভুলে গিয়েছিলাম। তোমার তো প্রিয় চলছে। ভুলে তো যাবাই। নবীর কি করে? সোফায় শুয়ে শুয়ে ফোন দেখছি। বাসায় কি তোমরা এমনভাবে মারামারি করো নাকি? আরে না, তবে রাগ হলে একটু এমন হয়ে যায়। এমনভাবে দুষ্টুমি করলে কিন্তু ছ্যাঁকা দিয়ে দেবো। সরো তুমি। আচ্ছা, দুপুরের সবজি আর মাছ বের করে নিয়ে আসি। একটু পর একটু গরম করে নাও। যেই ভাবা সেই কাজ। বেশ কিছুক্ষণ পরে কথা বলতে বলতে খাওয়া শেষ করলাম। খাওয়া শেষ করে বলল, স্বাদ দুই রকম কেন? আমরা দুজনের রান্না দুই রকম। থাকবি না চলে যাবি? থাকা যাবে না, বাসায় যেতে হবে। আব্বু জানলে বকাঝকা করবে। নাবির আর কিছুক্ষণ থেকে চলে যায়। দুজনে পরিষ্কার করে রুমে এলাম। নওশিন শুয়ে গেল। আমি একটু পড়তে বসলাম। একটু পরে নওশিন এসে হাত সরিয়ে দুই দিকে পা করে দুই কাঁধে হাত রাখলো। তারপর কপালে একটা চুমু দিয়ে বলল, তোমার পড়াশোনা এখন চাঙ্গি। আর কি কাজ আছে? ঠোঁটে একটু চুমু দিলাম। নওশিন কাঁধে মাথা রেখে আমার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। আমি চুপচাপ পড়তে থাকি। কিছুক্ষণ পরে উঠে নওশিনকে শুয়ে দিয়ে ওয়াশরুমে এলাম। এসে মতিয়ায় গিয়ে হতে গেলাম। 2 দিন পর। বলো, এমন সময় ফোন দিয়েছো কেন? কোনো কিছু হয়েছে? ভাবি, আমি তুহিন। আকাশ কোথায়? ভাবি, আমরা আপনার হাসপাতালের বার্ন জরুরি বিভাগে আকাশকে ইমার্জেন্সিতে পাঠিয়েছি। হোয়াট? কেন? আকাশের কি হয়েছে? হাসপাতালে কেন? আমরা দুজনে বসেছিলাম, হঠাৎ করে আপনার ছোট বোন কয়েকজন ছেলে নিয়ে আসে, আকাশকে মারতে অর্ডার দেয়।
তাকে এলোপাথারি মারতে শুরু করে। আমি বাধা দিতে গেলে আমাকেও মারে। একজন মাথায় আঘাত করেন, যার কারণে জ্ঞান হারিয়ে যায়। আমি আর আমার এক বন্ধু ওকে হাসপাতালে নিয়ে এসে আপনাকে ফোন দিলাম। আমরা 15 নাম্বার রুমের সামনে আসছি। নওশিন আর কিছু বলল না, ফোন কেটে রোগী রেখে তার সেক্রেটারিকে সবাইকে বসতে বলে চলে আসে ইমার্জেন্সিতে। নওশিন কিছু না বলে ইমার্জেন্সিতে ঢুকে গেল। নৌশিন, আপনি এখানে কেন? ডাক্তার কি অবস্থা? ভালোভাবে দেখেন, আমিও দেখছি। গ্লাভস আর মাস্ক কোথায়? আমি দেখছি কয়েক জায়গায় কেটে গেছে আর মাথায় আঘাত পাওয়ার জন্য জ্ঞান হারিয়েছে, এর থেকে বেশি কিছু না। আপনি এত অস্থির হচ্ছেন কেন? কে হন উনি? আমার বর হয়। নার্স, আমাকে গ্লাভস আর মাস্ক এনে দাও। একজন নার্স নওশিনকে গ্লাভস আর মাস্ক এনে দিলে পরে দেখতে থাকে। বেশ কিছুক্ষণ পরে, আর কোনো সমস্যা নেই, ক্ষত পরিষ্কার করে দিয়েছি, মেডিসিনও লাগানো হয়েছে, একটু পরেই জ্ঞান ফিরে আসবে। মনে হচ্ছে কেউ ওনাকে মেরেছে। সেটাই শুনলাম, ওর বন্ধুরা তাই বললো। তাহলে সেদিন যা শুনেছিলাম সত্যি? ওনার সাথেই তাহলে আপনার বিয়ে হয়েছে? জি, এখানেই থাকে এমনভাবে, জ্ঞান ফিরলে বাসায় নিয়ে চলে যাব। জি, আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, ওগুলো খাওয়াবেন, তাহলে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আমি তাহলে গেলাম। জি, আজকে আর রোগী দেখা হলো। ফোন দিয়ে বারণ করে দিই। হ্যালো, সবাইকে জানিয়ে দেন দুপুরের পরে রোগী দেখব। তুহিন ভেতরে আসে। ভেতরে ঢুকতেই নওশিন বলে, কোনো কারণ চাই না এমন করলো? জি, আমরা বসেছিলাম, তখন আপনার ছোট বোন এসে কোনো কিছু না বলেই মারতে লাগলো। আকাশ বলেছিল আপনার বোন তাকে পছন্দ করে না। আপনাদের যেদিন বিয়ে হয় সেদিন ওর মুখে ড্রিঙ্ক ছুঁড়ে মেরেছিল এবং লাথি দিয়ে ফেলেও দিয়েছিল। আপনার বোনের একটাই কথা, আকাশকে তার পছন্দ না। আপনি কিছুক্ষণ এখানে বসে থাকতে পারবেন? আমি একটু এক জায়গায় যাব। জি পারবো। নওশিন আমার হাত ছেড়ে উঠে চলে গেল। কোথায় গেল বলে গেল না। বেশ কিছুক্ষণ পরে, কি মনে করে এসেছো? তোমাকে না বলেছি তুমি আমার সামনে আসবে না? আমার অপরাধ কি বাবা? তোমার পছন্দের ছেলেকে বিয়ে করতে না চাওয়াই কি আমার অপরাধ? এর থেকে বেশি কিছু তো আমি করিনি। সেদিন কিভাবে কি হয়েছে বলতে পারবো না। না আমার কোনো দোষ ছিল, না ওই ছেলের দোষ। তুমি রাগ করে ওই ছেলের সাথে আমার বিয়ে দিয়ে দিলে। বাবা, মানুষ রাগ করে কোনো ডিসিশন নিলে নাকি ভুল হয়, কিন্তু তোমার ওই ডিসিশন কোনো ভুল ছিল না। আমি আকাশকে হাজব্যান্ড হিসেবে পেয়ে গর্বিত। আমি ভাগ্যবান তুমি ওর মতো ছেলেকে বর হিসেবে পেয়েছি। আমি তার সাথে ভালো আছি এবং সুখী আছি। আচ্ছা বাবা, আমি কি তোমার কখনো অবাধ্য হয়েছি? আমার ইচ্ছাটা থাকা সত্ত্বেও তুমি বিয়ে দিতে চাইলে আমি রাজি হয়ে বিয়ে করতে গেলাম, আর এমন একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল। কি বলবা পরিষ্কার করে বলো। ঘুরিয়ে ফিরিয়ে কথা বলা একদম পছন্দ করি না, সেটা তুমি ভালো করেই জানো। পাপা, তোমার ছোট মেয়েকে কি একটু বারণ করে দেবা? বলে দিবা যেন আমাদের সুখের সংসারে দুঃখ না দেয়, আমাদের যেন বিরক্ত না করে। প্লিজ পাপা, বলে দিবা। তোমার কাছে হাত জোর করছি। মানে তুমি কি বলতে চাইছো? তোমার কথা আমি কিছুই বুঝলাম না। জেরি আবার কি করলো? লোকজন ভাড়া করে আমার হাজব্যান্ডকে মেরে রক্তাক্ত করেছে, মেরে মাথা ফাটিয়ে দিয়েছে, এখন হাসপাতালে ভর্তি আছে। পাপা, আমার হাজব্যান্ডকে তার পছন্দ হয়নি বলে এমনভাবে মারবে? আমার তো তাকে পছন্দ হয়েছে। তুমি তো তার সাথেই আমার বিয়ে দিয়েছো, ওর সাথে নয়। তাহলে এখানে ওর পছন্দ অপছন্দের কি আছে পাপা? পাপা, কেন আমার হাজব্যান্ডকে মারলো? কি ক্ষতি করেছে সে? তাই কি হুমকি ধমকি দিয়েছে? তোমাদের কাউকে কিছু বলেছে? তোমাদের থেকে কিছু চেয়েছে? তাহলে কেন এমন করলো বলতে পারবে পাপা? তুমি যা বলেছো তাই তো আমি করেছি, কোনো প্রতিবাদ করিনি। তোমার ডিসিশন মেনে নিয়েছি, তারপরেও কেন এমন করছো পাপা? পাপা প্লিজ, জেরিকে বারণ করে দিও। তোমার সাথে আমার রিকোয়েস্ট থাকলো এটা। নওশিন এগুলো বলে ওর বাবার অফিস থেকে বের হতেই দেখে নাবির আসে। আপু, কি হয়েছে? কান্না করছো কেন? তুমি অফিসে কখন এসেছিলে? নওশিন কোনো উত্তর না দিয়ে চলে আসে। নাবির ওর বাবার কেবিনে গিয়ে দেখে চুপচাপ বসে আছে। ফেসে রাগের ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছে। এমন রেগে থাকতে দেখে নাবির ভয় পেয়ে যায়। আপু কি জন্য এসেছিল? এমনভাবে কান্না করতে করতে গেল কেন? কি হয়েছে? জেরিকে কলেজ থেকে নিয়ে বাসায় আসো। আমি বাসায় গেলাম। কি হয়েছে জেরির, কি হয়েছে? তোমাকে কি বললাম শুনতে পাওনি? তোমাকে যেটা বললাম তুমি সেটা করো। বেশি কথা বলা পছন্দ করি না, তুমি জানো না? নাবিরের দ্বিতীয় কথা বলার সাহস হলো না। নাবির অফিস থেকে বেরিয়ে যায় আর উনিও বাসার উদ্দেশ্যে রওনা দেয়।
তোর জ্ঞান ফিরেছে? হাসপাতালে কে নিয়ে এলো? আমি আর টুয়েলভ টুয়েলভ চলে গেছে। ভাবি আমাকে এখানে থাকতে বলে কোথায় যেন গেল, কিছু বলে গেল না, বললো আমি যেন একটু এখানে থাকি। কোথায় যেতে পারে? বন্ধু, তোর ভাগ্য দেখে আমার হিংসা হচ্ছে। তুই বলতেই আল্লাহ তোকে সব দিক থেকে পঙ্গু করে রেখেছে, সব দিক থেকেই তোর ভাগ্য খারাপ। কিন্তু আমার কাছে কি মনে হয় জানিস, তোকে আল্লাহ সেই রকম করেই রেখেছিলেন এমন কিছু দিবে বলে। তুই অনেক ভাগ্যবান। ভাবি যতক্ষণ এখানে ছিল ততক্ষণ তোর হাত ধরে বসে চোখের পানি ফেলছিল। ভাবি সেই দিনের কথা বিশ্বাস না হলেও আজকে বিশ্বাস করছি। আমি ভেবেছিলাম সে অহংকারী হবে, তোর সাথে খারাপ ব্যবহার করবে, তোর সাথে থাকবে না, কিন্তু সব কিছু কেমন যেন উল্টাপাল্টা। ভাবি আর তার ছোট বোনের মধ্যে আকাশ এবং জমিন পার্থক্য। আমিও এইসবই ভেবেছিলাম, কিন্তু তেমন কিছু হয়নি। যেমন রূপ তেমনি ব্যবহার, যেমন নাম তেমনি সে। মিষ্টি তো আর টক হয় না। আমার ফোন কোথায়? ফোন দিয়ে দেখি কোথায় আছে। তোর ফোন আমার কাছে, ভাবিকে ফোন দেওয়ার জন্য নিয়েছিলাম, এই নে। তুহিন ফোন দিতেই নওশিনকে ফোন দিলাম। কয়েকবার রিং হওয়ার পর রিসিভ করলো। কোথায় গেছো তুমি? আর কোথায় আছো? রাস্তায়, আর কয়েক মিনিটের মধ্যে চলে আসছি। ফোন কেটে দিল। আমি চুপচাপ শুয়ে আছি। একটু পরে নওশিন এলো। এসে আমার হাত ধরে মুখে ঠেকে কান্না করে দিল। আমি তো ঠিক আছি, কান্না করছে কেন? আমার জন্য তোমাকে এমনভাবে মার খেতে হয়েছে। কী সব বলো তুমি? আবার কি করেছো? জেরিন ভুল ছিল, ছোট মানুষ ভুল করেছে, কিন্তু তুমি কোথায় গিয়েছিলে? বাবার সাথে কথা বলতে গেছিল, কেন তার ছোট মেয়ে এমন করলো সেটাই জিজ্ঞেস করতে গেছিল। উনি কিভাবে জানবে জেরি কেন এমন করেছে? তো জেরিকে জিজ্ঞেস করা উচিত ছিল, ওনাকে নয়। সে যাই হোক, এখন বাসায় চলো, আমি এসে বিল পে করে দেবো। তোমাকে বাসায় রেখে আসছি। তুমি তোমার দায়িত্ব পালন করো। আমি এখানে কিছুক্ষণ শুয়ে থাকি, এখানে একটু রেস্ট নিয়ে চলে যাব। তোমার এখানে থাকতে ভালো লাগবে? তুহিন আছে, ওর সাথে আড্ডা হবে। এখন যাও, গিয়ে তোমার দায়িত্ব পালন করো। যাও যাও, গিয়ে রোগী দেখো। মন চাইছে না। এমন করলে চলে? আমি এখন ঠিক আছি, ভয় পাওয়ার কি আছে? যাও, গিয়ে রোগী দেখো। সবাই কতক্ষণ ধরে বসে আছে। নওশিন চলে গেল। তুহিন টোল টেনে কাছে এসে বলল, ওর সাথে কথা বলতে লাগলাম। কিছুক্ষণ পরে, ভাইয়া, এমনভাবে নিয়ে যাওয়ার মানে কি? কিছু বলছো না? এসেই বললা বাসায় যেতে হবে, আব্বু রেখেছে। আমি নিজেই জানি না তো তোকে কিভাবে বলবো। আপুকে আব্বুর কেবিন থেকে কান্না করতে করতে বের হতে দেখলাম। আব্বুর কেবিনে গিয়ে দেখি আব্বু অনেক রেগে আছে। তারপর তোকে কলেজ থেকে বাসায় নিয়ে যাবার অর্ডার দিল। এর মধ্যে তুই জানিস তুই কি করেছিস? তাহলে আমি বাসায় যাব না। প্লিজ ভাইয়া, তুমি আমাকে নামিয়ে দাও। কি করেছিস তুই? এমনভাবে ভয় পাচ্ছিস কেন? ভয় পাওয়ার কিছু নেই, আমি তোর ভাই আছি না। আব্বু যে এই রাগী, আব্বুর সামনে দাঁড়ানোর সাহস কারণেই। বাসায় চল, কিচ্ছু হবে না, ভয় পাওয়ার কিছু নেই, আব্বু কিছু বলবে না। একটু পরে ওরা বাসায় যায়। বাসার ভিতরে যেতেই, তোমার সাহস কি করে হয় আমাকে মিথ্যা বলার? তোমার বড় বোনের হাজব্যান্ডকে কেন লোক দিয়ে মারিয়েছো? সে তোমার কি করেছে? কেন সে আকুতি মিনতি করে গেল যেন তোমাকে আমি বারণ করে দিই? কেন আমি তার সামনে অপরাধীর মতো চুপচাপ ছিলাম? তার কথা শুনে নিজেকে অত্যাচারী, নিষ্ঠুর মনে হচ্ছিল। কেন নিজের মেয়ের সামনে এমনভাবে মাথা নিচু করে থাকতে হলো? আমার ভুল হয়ে গেছে। ভুল? এটা কেমন ভুল? তোমার পছন্দ অপছন্দের এখানে কি আসে যায়? তোমার সাথে তো তার বিয়ে দেইনি। তোমার কাউকে পছন্দ হয়নি বলে তুমি তাকে লোক দিয়ে মারবে? আর এমন হবে না, আমার ভুল হয়ে গেছে। আর এমন কিছু শুনলে তোমাকে নিজের হাতে খুন করব। এইবারের মতো তোমাকে আমি মাফ করে দিলাম। দুপুরের দিকে নওশিন এলো। এখন বাসায় চলে যাব। তুমি একেবারে বিকেলে আসো। আজকে আসতে দেরি হবে বুঝতে পারছি। তাই একটু দেরি হবে, চলো তোমাকে রেখে আসছি। না, তুমি বিশ্রাম নিয়ে খেয়ে নাও, না হলে খাবার সময় পাবে না। আমি আর তুহিন চলে যাচ্ছি। আচ্ছা, এই যে সাবধানে বাসায় পৌঁছে দেবেন। আচ্ছা ভাবি, চিন্তা করার প্রয়োজন নেই। আপনার আদরের বরকে সাবধানের সাথে পৌঁছে দিব। চুপ কর হারামি। হাসপাতাল থেকে তিনজনে বেরিয়ে এলাম। এসে একটা রেস্টুরেন্টে খেয়ে নিলাম। এবার তুমি যাও, গিয়ে একটু বিশ্রাম নাও। নওশিন মাথা নাড়িয়ে চলে গেল। তুহিন গিয়ে বাইক নিয়ে আসতে উঠে চলে আসি বাসায়। সন্ধ্যায় সোফায় বসে আছি। দেখলাম নওশিন এলো।
এসে পাশে বসে কাঁধে মাথা রাখলো। এত চিন্তা করার কি আছে, আমি তো ঠিক আছি, তাই না? ইচ্ছে করছে গিয়ে ইচ্ছে মতো বেড়ে আসি। হাতের কাছে পেলে না ওরা আমি কি করতাম জানি না। যা হবার হয়ে গেছে, আর রাগ করার প্রয়োজন নেই, টেনশন করিও না, সব কিছু ঠিকঠাক আছে। আমার খুব একটা সময় হয়নি, বাইরে গাড়িতে আমার শব্দ পেলাম, এখন আবার কে এলো? আমি কিভাবে বলবো? দাঁড়াও, দেখছি কে এসেছে। তুমি বসে থাকো, আমি দেখছি। ওঠে আসতে যাব, তখন দেখি নাবির আর জেরি আসে। আবার সোফায় এসে বসলাম। কে এলো? মেহমান এসেছে বলতে বলতে ওরা ভিতরে এলো। নওশিন জেরিকে দেখেই তো তেলে বেগুনে জ্বলে উঠেছে। আপু আর কিছু বলিও না, আব্বু অনেক মেরেছে। এখন তুমি যদি কিছু বলো তাহলে বেচারি হয়তো অসুস্থ হয়ে যাবে। আব্বু তোমাদের কাছে মাফ চাইতে পাঠিয়েছে। দুজনে আমার চোখের সামনে থেকে যাও, ওরা দেখলে আমার রাগ উঠছে। আমার ভুল হয়ে গেছে আপু, ভাইয়া, আমার ভুল হয়ে গেছে, আমাকে তোমরা মাফ করে দাও। আমি কিছু মনে করিনি, ছোট মানুষ, এমন ভুল হতেই পারে, মাফ করে দিয়েছে। মাফ করে দিয়েছি মানে? ওর কোনো মাফ নেই। মাফ না নিয়ে বাসায় গেলে তোর অবস্থা কিন্তু আরও খারাপ হয়ে যাবে। কি বলেছে শুনেছিস তো, কিভাবে আপুর থেকে মাফ নিবি নে, নাহলে তোকে কিন্তু বাসায় ঢুকতে দিবে না। মাফ করছে না তো আমি কি করব? এইগুলো করার আগে মনে ছিল না কিভাবে মাফ চাইবি? তুই জানিস ভাইয়া ক্ষমা করে দিয়েছে, কিন্তু আপু তো ক্ষমা করছে না। এখন কিভাবে মাফ চাইবি তুই জানিস। তুমি কিছু বলো না। আপু এবারের মতো মাফ করে দাও, ছোট মানুষ ভুল করে দিয়েছে, এইবারের মতো মাফ করে দাও প্লিজ। তোরা দুজনে এখান থেকে যাবি? হয়েছে, এবারের মতো মাফ করে দাও, ছোট মানুষ ভুল করে ফেলেছে, মাফ করে দাও। ওদের এমনভাবে দাঁড় করিয়ে রাখবা? দুজনে বসো। দুজনের এই বাসায় জায়গা নেই, দুজনে এক্ষুনি বেরিয়ে যাবি। দুজনেই বসেন। আমার কথা শুনে দুজনে বসে যাবে, তখন নওশিন বাধা দিল। আমি নওশিনকে ধরে বললাম, দুজনে বসেন। নওশিনকে ধরে আমার পাশে বসিয়ে বললাম, আপনাকে আপনার আপু মাফ করে দেবে, এখন ঢেকে আছে, বুঝতেই তো পারছেন। আব্বু তোমাদের দুজনকে ইনভাইট করেছে, এখন তোমাদের নিয়ে যেতে বলেছে। যাবো না, তোরা বাসায় চলে যা, আমি যাবো না। কেন এমনভাবে বলছো? মানুষ মাত্রই তো ভুল হয়। কি জন্য ডেকেছে শুনি? আমি জানি না, কথা বলার জন্য হয়তো ডেকেছে। আব্বু তোমাকে কি বলবে আমি কিভাবে বলবো বলো? ও, তোরা দুজনে যা, আমরা কিছুক্ষণ পরেই আসছি। তোমাদের সাথে নিয়ে যেতে বলেছে। আচ্ছা, দুজন রেডি হয়ে আসো, আমরা অপেক্ষা করছি। আরে যাও না। নওশিনকে ধরে টেনে রুমে এলাম। ঢাক না, রেডি হয়ে নাও, কি বলছে শুনবা, এর থেকে তো বেশি কিছু না। দরজা আটকে দিয়ে বললাম, চেঞ্জ করে নাও। আমার কথা শুনে আমার দিকে আর চোখে তাকিয়ে আছে। আচ্ছা, চলে যাচ্ছে, আসতে যাব, তখন ধরে বিছানায় বসিয়ে চেঞ্জ করে নিল। আমি কি করব দেখা ছাড়া? আমি শুধু চেঞ্জ করে শার্ট পরে নিলাম আর স্যান্ডেল বের করে পরলাম। এই ট্রাউজার পরে যাবা? এই চেঞ্জ করো, চেঞ্জ করে তাড়াতাড়ি আসো। এটাই সমস্যা কি? সমস্যা কি তাই না? আচ্ছা, চেঞ্জ করছি। প্যান্ট চেঞ্জ করে বেরিয়ে এলাম। তারপর বাসা থেকে বেরিয়ে ওরা ওদের গাড়িতে, আর নওশিন আর আমি নওশিনের গাড়িতে উঠে চলে আসি নওশিনদের বাসায়। কিছুক্ষণ পরে, এখন কি অবস্থা তোমার? শরীরের অবস্থা ভালো তো? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আমার মেয়ের হয়ে তোমার থেকে ক্ষমা চাচ্ছি। মাপ চাওয়ার কিছুই নেই আঙ্কেল, আমি কিছু মনে করিনি, ছোট মানুষ ভুল হতেই পারে। তোমরা আমাদের সাথে থেকে যাও। সরি বাবা, আমরা দুজনে ওখানেই ভালো আছি। যদি কোনো সমস্যা হতো তাহলে এখানে আসতাম। কোনো সাহায্য লাগলে বলিও। জি, আমরা কিন্তু থাকবো না, চলে যাব। আসার সময় আকাশের ওষুধ দিয়ে আসতে ভুলে গেছি। মনে মনে বললাম, কি শয়তান, নিজের ইচ্ছায় নিয়ে আসেনি, আবার বলে ভুলে গেছে। পরে এসে থেকে যাব, আজকে ডেকেছো তাই এলাম। ভাবছিলাম আগামীকাল আসবো, কিন্তু নাবির বললো আজকেই আসতে হবে, তাই এলাম। কি আর বলবো, আজকের পর থেকে তোমার জন্য এই বাসা উন্মুক্ত, যখন মন চাইবে তোমরা আসতে পারো। সব কিছুর জন্য আই অ্যাম এক্সট্রিমলি সরি, খুবই দুঃখিত। বাবা, তুমি কোনো ভুল করোনি। আমি তো বলবো তুমি রাগের মাথায় ভালো কাজ করেছো, এর জন্য তোমাকে ধন্যবাদ বাবা। আর কিছুক্ষণ থেকে চলে আসি দুজনে। নওশিন শাশুড়ি আম্মু থেকে সবার সাথে কথা বললো, আমি বললাম, দুজনে বাসায় চলে আসি 2 বছর পর। আমার ভালোবাসায় ভাগ বসিয়ে দিয়েছে। শোনো তুমি, এটা আমার বল। আসফিয়া কান্না জুড়ে দিয়েছে, মেয়েটাকে কেন বকছো? তুমি দেখো না কিভাবে আমার ভালোবাসায় ভাগ বসিয়েছে। তোমাকে একটু ছুলে বা হাত ধরলে কান্না শুরু করছে। এগুলো কি সহ্য হয়?
কোথা থেকে উড়ে এসে জুড়ে বসেছে। চলো তুমি। আরও কান্নার আওয়াজ বেড়ে গেল। তুমি যাও তো, কেন মেয়েটাকে বকো? আহা, আমার আম্মুটা। আগামীকাল তুমি পাপার অফিসে যেও তোমার সিভি নিয়ে। তোমার তো গ্র্যাজুয়েশন কমপ্লিট, তাই এখন জবে লেগে পড়ো। আহা, এত কান্নাকাটি করলে চলে? তোমার আম্মু পচা, শুধু কান্না করায়, বকাঝোকা করে। এই তুমি চুপ করো। ধুর, মেয়েটাকে শুধু কাঁদায়। আসপিয়াকে নিয়ে বাইরে চলে আসলাম। আরে হ্যাঁ ভাই, আমার একটা সুন্দর ফুটফুটে মেয়ে হয়েছে, একদমই ওর আম্মুর মতো হয়েছে। গল্পটা এখানে শেষ হলো, কিন্তু বাস্তবিক গল্প এখান থেকে শুরু হয়। গল্পটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন চ্যানেলটা, আর পাশে থাকবেন সবসময়। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, হ্যাভ ফান, খোদা হাফেজ। আর কিছু বলার নাই।